আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। তো আমরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মাস্টার ক্লাস। আজকে আমাদের গুণগত রসায়নের লেকচার 2। আমরা অলরেডি লেকচার 1 করে ফেলছি। আশা করি সবাই ওটা দেখছো এবং ওই জায়গায় আশা করি কারো কোনো কনফিউশন নাই। যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে আবার ভিডিওটা দেখবা, আমার রিকোয়েস্ট। এরপরও যদি প্রবলেম থাকে তাহলে হচ্ছে আমাদের কিউএনএ বক্স তো আছেই, সেখানে তোমরা প্রশ্ন করবা। ইনশাআল্লাহ তোমাদের প্রবলেম সলভ করে দেওয়া হবে সবগুলাই। তো আমরা হচ্ছে আজকে লেকচার 2 পড়বো। তো স্বাভাবিকভাবে আমি যদিও তোমাদের সাথে পরিচিত, তাও একটু আমার নামটা বলি। আমার নাম হচ্ছে তৌকির আহমেদ। আমার পড়াশোনা বুয়েট থেকে। এই হচ্ছে পরিচয়। আমি 15 ব্যাচ, এইচএসসি 15 ব্যাচ। সো এখন আমরা যেটা করি প্রত্যেকটা লেকচারের শুরুতেই যেটা করি যে এই লেকচারে আমরা কি পড়াবো সেটা সম্পর্কে একটু আইডিয়া দিই, এবং এখানে আমরা যে জিনিসগুলো পড়তেছি এরা কি লেভেলের ইম্পর্টেন্স রাখতে পারে পরীক্ষায় সেটা সম্পর্কে তোমাকে একটা অ্যানালাইসিস করে দেওয়া হয়। সুবিধা কি, ওই যে আমি কোনটার উপর বেশি ফোকাস করব আর কি। হ্যাঁ, সো তুমি যদি দেখো আমরা আজকে এই জায়গায় আমরা দুইটা জিনিস পড়বো। একটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের নীতি, এখানে আমরা পড়বো আফবাউ, তারপর হুন্ড, তারপর পলির বর্জন নীতি। এই তিনটা নীতি পড়বো। আমি একটু কথা একটা বলি, সেটা হচ্ছে আমরা অ্যাডমিশন টেস্টে যে ধরনের প্রবলেমগুলো আসে সেই প্রবলেমের সাথে রিলেভেন্ট কনসেপ্ট গুলাই পড়বো। এক্সট্রাঅর্ডিনারি অনেক কিছু হয়তো পড়ানো হবে, অনলাইন না, এই জায়গায় না, অফলাইনে হয়তো পড়ানো হবে। বাট এখানে আমরা শুধু হচ্ছে অ্যাডমিশন টেস্টের কোশ্চেনের সাথে রিলেভেন্ট যে পার্টগুলো আছে সেগুলো আমরা বলবো, এবং অবশ্যই যে জায়গায় মনে হবে এক্সট্রাঅর্ডিনারি পার্ট বলা দরকার আমি বলবো ইনশাল্লাহ। আচ্ছা, আফটার দ্যাট আমরা পারমাণবিক ভর ও আপেক্ষিক পারমাণবিক ভর এটা দেখাবো। এটা থেকে অ্যাডমিশন টেস্টে খুব বেশি প্রশ্ন আসছে এটা আমি বলবো না, খুব বেশি প্রশ্ন আসে না, খুবই কম। দেখো এটাতে আমরা 2 স্টার দিচ্ছি। আচ্ছা, স্টার দেওয়াটা আসলে ঠিক না, তাও দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, তারপর হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সটা দেখে আমরা বেসিক্যালি ওই যে এনতম কক্ষপথের গতিশক্তি, তারপর এনতম কক্ষপথের ভেলোসিটি বা বেগ, তারপর ধরো এন এর মান বের করা, রৈখিক ভরবেগ, কৌণিক ভরবেগ, এই যে জিনিসগুলো আছে ব্লা ব্লা ব্লা, এগুলো আমরা একটু করব। এখান থেকেও খুব বেশি প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতেছে না। তো আমার কথা হচ্ছে আমরা এই তিনটা প্রশ্ন মানে আজকের লেকচারে ইনশাআল্লাহ কভার করব। সো চলো শুরু করি। ওকে, সো আমরা টাইপ 4 এ আছি। আমরা অলরেডি টাইপ 3 কভার করে ফেলছি, টাইপ 1 2 3। টাইপ 4 এ আমাদের যেটা আসতেছে ইলেকট্রন বিন্যাসের নীতি। দেখো এটা থেকে মোস্টলি যেটা আসে, মানে সবসময় যেই পার্টটা বেশি আসে, তুমি দেখো রিটেন পার্টে কিন্তু রিসেন্ট টাইমসে কোনো প্রশ্ন নাই এই জায়গাটায়। ওয়ারেস তুমি যদি এমসিকিউ পার্টে দেখো, দেখো রিসেন্ট টাইমসে কিন্তু অনেক প্রশ্ন আছে। দেখো ভাইয়া অনেক প্রশ্ন কিন্তু আছে। তার মানে আমি এইটা বুঝতেছি রিটেন পার্টে আসে না তা না, আসে। আমি আহ এটা বলবো না কখনো এর থেকে আসে না, আসে, বাট রিসেন্ট টাইমসে আর কি নাই। সো এটা খুবই 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 ইম্পর্টেন্ট হচ্ছে। সো আমরা এটার উপর ভালো এমফাসাইজ করব। সো চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আফবাউ নীতি। আচ্ছা, সো সবার প্রথমে আমার যেটা জানতে হবে ভাই, এই আফবাউ এই কথাটার মানে কি? হ্যাঁ, এই যে এই কথাটার মানে কি? এই যে ভাইয়া দেখো এটা সম্পর্কে বলা হচ্ছে এটা একটা জার্মান ওয়ার্ড। এটা একটা জার্মান ওয়ার্ড। এটার মানে হচ্ছে বিল্ডিং আপ। মানে হচ্ছে আমি ছোট থেকে বড়র দিকে যাব, ছোট থেকে বড়র দিকে যাব। একটা বিল্ডিং যখন বানানো হয়, এজ এ সিভিল ইঞ্জিনিয়ার আমি তোমাকে বলতে পারি, আমরা বিল্ডিং যখন বানাই বা ডিজাইন করি আমরা ফার্স্ট হচ্ছে ফার্স্ট ফ্লোর, কখনো কিন্তু হচ্ছে দেখবা একটা বিল্ডিং এর 10 তলা আগে করা হয়েছে তারপর একতলা করতেছে, এরকম হয় না। এক, তারপর 2, তারপর 3, তারপর 4, মানে কি আমরা একটা স্টেপ বাই স্টেপ জিনিসটাকে উঠাই। হ্যাঁ, সো এই আফবাউ নীতি কিন্তু এই স্টেপ বাই স্টেপ কথাটার উপরই ফোকাস করতেছে। তার মানে এই অর্থটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে বিল্ডিং আপ, এটা আমি বুঝাইতেছি একটা স্টেপ বাই স্টেপ। এখন এই আফবাউ নীতি কি বলতেছে সেটা যদি তোমার সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আফবাউ বলতেছে সবসময় ইলেকট্রন যাবে নিচের শক্তি বা নিম্ন শক্তির অরবিটালে। ইলেকট্রন সবসময় প্রেফারেন্স থাকে যে আমি সবসময় যেটা স্টেবল স্ট্রাকচার বা স্টেবল জায়গা সেই জায়গায় যাব। এখন আমরা কেমিস্ট্রিতে স্টেবিলিটি মানেই কিন্তু জানি সবচেয়ে যেখানে কম শক্তি থাকে, মানে সর্বনিম্ন শক্তি যে পার্টটা সেটাই আমার কাছে স্টেবিলিটি বোঝায়। এই জন্য কিন্তু আমরা বলি যে অ্যাক্টিভিটি বা রিঅ্যাক্টিভিটি আর স্টেবিলিটি এই দুজনের মধ্যে তুমি যদি রিলেশন করো এরা কিন্তু ব্যস্তানুপাতিক আসে। আচ্ছা যাই হোক, ওটা আলাদা একটা জগৎ। আমি তোমাদেরকে এটা বলতেছি, সেটা হচ্ছে শোনো কি বলতেছে। ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তর ও পরে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে। আচ্ছা, এইবার নিম্ন শক্তি স্তর আর উচ্চ শক্তি স্তর এটা ডিফাইন করা হয় কিভাবে, এটা খুবই ইম্পর্টেন্ট। তার মানে আমার এটা আগে ডিফাইন করতে হবে ভাই, যে আপনি নিম্ন কথাটার মানে কি বলতেছেন, এই যে এই কথাটার মানে কি বলতেছেন। আবার আরেকটা কথা আপনি বলতেছেন বারবার, সেটা হচ্ছে উচ্চ শক্তি স্তর, এটার মানে কি। হ্যাঁ, এটা একটু বুঝতে হবে। এটা বোঝার জন্য আমরা আগের দিন কোয়ান্টাম সংখ্যা অলরেডি পড়ে ফেলছি আলহামদুলিল্লাহ।
তো ওই কনসেপ্টটা একটু ইউজ করতে পারবো। আমরা একটা প্রিন্সিপাল ইউজ করি, সেই প্রিন্সিপালটা হচ্ছে n প্লাস এল নীতি। আচ্ছা, সো আমরা কি করি, আমরা বলি n প্লাস এল এই মানটা যার কম ইলেকট্রন সেখানে আগে যাবে। আবার কথাটা বলতেছি, n প্লাস এল এই দুটার আমি যোগফল করব, যার মান কম হবে ইলেকট্রন সেই জায়গাটায় আগে যাবে। তাহলে এখন ধরো আমি যদি তোমাকে বলি যে ভাইয়া 3p আর ধরেন 3d, হ্যাঁ, এখন এই দুটার মধ্যে কোনটাতে ইলেকট্রন আগে যাবে? তো তুমি বলবা ভাইয়া আমি n প্লাস এল এর মান বের করব। এখন এখানে একটা কনফিউশন, ভাইয়া p এর জন্য এল এর ভ্যালু জানি কত বলছিলেন? আমরা কিন্তু বলছিলাম আগের ক্লাসে, হ্যাঁ, p এর জন্য এল এর ভ্যালু ছিল 1 আর d এর জন্য এল এর ভ্যালু ছিল হচ্ছে 2। এবার যদি না মনে পড়ে আমি আবার একটু রিক্যাপ করাই। এই যে ভাইয়া দেখো l = 0 এটা ছিল আমার s, l = 1 এটা ছিল p, l = 2 এটা ছিল আমার d, l = 3 এটা ছিল আমার f। মানে ওই যে শার্প, তারপর প্রিন্সিপাল, তারপর ডিফিউজড, তারপর ফান্ডামেন্টাল, ওই জিনিসগুলো আর কি। এবার আমরা এদের ক্ষেত্রে বের করে ফেলি। আচ্ছা চলো বের করে ফেলি। সো এটার ক্ষেত্রে n প্লাস এল যদি বের করো, তুমি বলবা ভাইয়া এটা তো 3p, আপনি অলরেডি মেনশন করছেন p এর জন্য l এর ভ্যালু 1, তাহলে 3 প্লাস 1, তাহলে 3 প্লাস 1 এটা হচ্ছে 4। এবার পরেরটাতে যদি চিন্তা করো, যদি বলো, তুমি বলবা যে ভাইয়া এইখানে তো 3d, তাহলে এইখানে আপনি বলবেন কি 3 আর d এর জন্য l এর ভ্যালু কত দেখো তো ভাইয়ারা, l এর ভ্যালু হচ্ছে 2, তাহলে এখানে আমরা দিয়ে দিব 2। তাহলে এইবার খোকো চোখ খুললো, হ্যাঁ, তাহলে এইবার কোনটা বড়? তুমি বলবা যে ভাই এই যে 5 তো বড়, তাহলে ইলেকট্রন কোথায় আগে যাবে? খুবই সহজ হিসাব, ইলেকট্রন এই জায়গায় আগে যাবে। আমরা এটাই বলতেছি n প্লাস এল এর মান যেখানে মিনিমাম ইলেকট্রন আগে যাবে। এবার একটা প্রবলেম অ্যারাইজ হয় কিছু কিছু জায়গায়, কি কি আমরা এটা জানি, 9 10 আমরা পড়ছি এটা, যে কিছু কিছু জায়গায় দেখা যায় n প্লাস এল এর ভ্যালু সেম হয়ে যায়। কিরকম? ধরো আমি এইভাবে চিন্তা করি, আমরা এখানে 3d নিলাম আর এইখানে 4p নিলাম, এটাতে আমি 4p নিলাম, 3d আর 4p, হ্যাঁ। তো এবার আমরা এই জায়গাটাই n প্লাস এল এর ভ্যালু বের করব। তো তুমি বলবা যে ভাইয়া এইখানে যদি আপনি n প্লাস এল এর ভ্যালু বের করেন, অলরেডি তো 3d আপনি বের করছেন, কত? এই যে 5, তাহলে এটার n প্লাস এল এর ভ্যালু আসবে 5, হইছে? এবার ভাইয়া 4p এর মধ্যে n প্লাস এল এর ভ্যালু কত হবে? তুমি বলবা 4p, তাহলে এটা n, n এর ভ্যালু 4, আমি লিখি একটু 4, p এর ভ্যালু এখানে 1, তাহলে অ্যানসার এইখানেও 5। এবারে কি ক্যাচার লাগছে? আমি শুরু থেকে বলতেছিলাম যে n প্লাস এল এর মান যেটা মিনিমাম হয় ইলেকট্রন সেখানে আগে যায়, হ্যাঁ, বা যেটা কম হয়, মিনিমাম বলতে আসলে এখানে কম, n প্লাস এল এর ভ্যালু যেটা কম। এবার প্রবলেম যেটা অ্যারাইজ হয়েছে যে ভাইয়া এখানে 3d আর 4p আছে, তো সো 3d এর মধ্যে n প্লাস এল এর ভ্যালু 5 আসছে, একইভাবে 4p এর মধ্যেও n প্লাস এল এর ভ্যালু 5 আসছে। এবার ইলেকট্রন কোথায় যাবে? ইলেকট্রন তো দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে। তখন আমাদের সায়েন্টিস্টরা বলছে খুবই সহজ একটা নিয়ম আছে, n প্লাস এল এর ভ্যালু যদি সমান হয়ে যায় n প্লাস এল এর ভ্যালু, তখন দেখতে হবে n এর মান কোথায় কম। আবার বলতেছি, ধরো n প্লাস এল এই দুটো সমান হয়ে গেছে যোগফল করে শক্তির মানটা, এবার যেটাতে n এর ভ্যালু কম ইলেকট্রন সেখানে আগে যাবে। তাহলে জিনিসটা কি দাঁড়াইলো? তুমি বলবা যে তাইলে তো ভাইয়া আপনি কি এই কথা বলতেছেন যে 3d আর 4p এইখানে এটা হচ্ছে n এর ভ্যালু? হ্যাঁ ভাইয়া এটা n এর ভ্যালু, আর এইখানে 3d তে এটা হচ্ছে আমার n এর ভ্যালু। এবার কোনটা মিনিমাম বা কোনটা ছোট? তুমি বলবা যে ভাইয়া 3 তো ছোট, 3 ছোট। এবার যদি 3 ছোট তাহলে ইলেকট্রন কোথায় আগে যাবে? তাহলে ইলেকট্রন 3d তে আগে যাবে। ইলেকট্রন কোথায় আগে যাবে? 3d তে। সো আমি একটু অপশনস লিখি, খেয়াল করো ভালো করে লিখি, 3d আর 4p, ইলেকট্রন কোথায় যাবে? ইলেকট্রন কোথায় যাবে? এই জায়গাটায়, এটাতে যাবে 3d তে। বাট তোমাকে যদি প্রশ্ন করে এইরকম, এই যে এখানে যেটা বলছিলাম যে ভাই 3p আর হচ্ছে 3d এই দুটার মধ্যে ইলেকট্রন কোথায় আগে যাবে? তো তুমি দেখতেই আছো এটা 4, তাহলে ইলেকট্রন এই ক্ষেত্রে আগে যাবে হচ্ছে 3p তে। এখন এই কথাগুলাই খুব সুন্দর করে এখানে বলা আছে, এবং এই যে এখানে একটা খুব সুন্দর, তোমরা দেখতেছো কিনা জানি না, খুব সুন্দর করে একটা সিরিজ দেওয়া হয়েছে। এই যে এই সিরিজটা আমরা কিন্তু জানি, এবং এটা ছোটবেলায় আমাদেরকে শেখানো হয়েছিল যে ক্রস ক্রস করে করে, আমি একটু পরে দেখাবো, টেনশন নাই। এবার এখানে খেয়াল করো, কোন পরমাণুতে ইলেকট্রন বিন্যাস গণনার জন্য, মানে প্রবেশের জন্য, সরি, ইলেকট্রন প্রবেশ অরবিটালের একটা অর্ডার আছে বা ক্রম আছে, হ্যাঁ, এই যে ক্রম, এই ক্রমটা ডিসাইড করা হয়েছে কিভাবে? এটা ডিসাইড করা হয়েছে, আমি অলরেডি মেনশন করছি, n প্লাস এল এর মাধ্যমে, হ্যাঁ। তাহলে এবার চিন্তা করো n প্লাস এল, ওকে, তো n প্লাস এল আমরা অলরেডি জানি যেখানে কম সেখানে ইলেকট্রন আগে যাবে, সমান n এর মান যেখানে কম। এই পুরো সিরিজটা এইভাবে সাজানো হয়েছে। এটা কিভাবে আসছে আমরা জানি, কিন্তু এই জিনিসটা 9 10 এ পড়ছি। সো আফবাউন্ড নীতি সম্পর্কে যদি এখন ভাইয়া আপনি একটু সামারাইজ করেন, দুইটা কথা। একটা কথা হচ্ছে
n প্লাস এল দিয়ে দেখবো যার মান কম ইলেকট্রন আগে যাবে সেখানে। এবার সমান হয়ে গেছে, এন এর মান যেখানে কম সেখানে ইলেকট্রন আগে যাবে, দ্যাটস ইট। আচ্ছা, এনে আরো একটা দুটা কথা আছে আমরা এগুলো জানি, সেটা হচ্ছে হাফ ফিল্ড অথবা ফুল ফিল্ড মানে কি অর্ধপূর্ণ এবং মানে পরিপূর্ণ অরবিটাল কিন্তু সবসময় স্থিতিশীল। ভাইয়া একটা জিনিস মাথায় রাখবা, কেমিস্ট্রি সবসময় স্থিতিশীলতা নিয়ে কাজ করে। কেমিস্ট্রি তুমি কি তোমাকে যদি জিজ্ঞেস করা ভাইয়া এই যৌগটা কেন হলো, অ্যান্সার হচ্ছে স্থিতিশীলতা। এই বন্ধনটা কেন হলো, স্থিতিশীলতা। এখানে ইলেকট্রন কেন আগে যাচ্ছে, স্থিতিশীলতা। মানে তুমি সবকিছুই মোটামুটি ভাবে ধরো একটা প্রশ্ন আসলো, তুমি জীবনে প্রশ্ন দেখো নাই, উত্তর কি দিবা, স্থিতিশীলতা। কারণ হচ্ছে কেমিস্ট্রিতে সবই ঘটে অ্যাকচুয়ালি স্টেবিলিটি পারপাসে। ওকে, সো এটা একটা কেমিস্ট্রির লুপহোল বলতে পারো। ওকে, যাই হোক আমরা পরের পার্টে যাই। এই পার্টে আমার মনে হয় না কারো কোনো কনফিউশন আছে এবার। ওকে, এবার আমরা হচ্ছে আমাদের ভাই মোহাম্মদ হুন্ড, হ্যাঁ আমার ভাই লাগে না বাট ভাই মোহাম্মদ হুন্ড ডাকলাম তাকে। আচ্ছা, হুন্ডের নীতি। হুন্ডের নীতি আমি পড়ার জন্য সবার আগে যে কথাটা বলি, এটা তুমি যদি এই যে উদ্ভাসের টিচার্স রিক্রুটমেন্টে আসো দেখবো তোমাকে এটা জিজ্ঞেস করবে, হুন্ডের নীতি কোন অরবিটালের জন্য খাটে না। হ্যাঁ, তো তুমি একদম ডিরেক্ট এটা মনে রাখো ভাই, এটা মনে রাখো, কেবলমাত্র এস অরবিটালের জন্য হুন্ডের নিয়ম খাটে না, এটা মনে রাখবা। এটা মনে রাখবা, আবারও বলতেছি, এস অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নিয়ম খাটে না, এটা মনে রাখবা। ওকে, সো এবার হুন্ড নীতিটা কি বলছে। হুন্ড বলছে যখন ইলেকট্রন যাবে, ইলেকট্রন যখন যাবে, ইলেকট্রন এমন ভাবে যাবে যাতে সবার স্পিন, দেখো না বলাই আছে, ফার্স্টে হচ্ছে সে আনপেয়ার্ড অবস্থায় থাকবে এবং সবগুলো আনপেয়ার্ড ইলেকট্রনের স্পিন একমুখী হবে। এটা খুব ভালোভাবে বোঝা যায় ঢাকা শহরে যারা জার্নি করো বা ঢাকা শহরে যারা ট্রাভেল করো পাবলিক বাসগুলাতে, দেখবা হেল্পার খুব সহজেই একটা কথা বলে যে ভাই আপনি পিছনে চাপেন বা পিছন থেকে ফিল আপ করে আসেন, সামনে দিয়ে কিন্তু আর বসতে দেয় না। দেখছো কিনা যাই না, যারা ঢাকায় জার্নি করো দেখবা এটা বলে যে ভাই আপনি পিছন থেকে ফিল আপ করে আসেন বা পিছনে বসেন, এবার ধাক্কায় ধাক্কায় খালি পিছনে নেয়। হ্যাঁ, কারণটা কি, কারণ সে চায় যেন পিছনটা স্যাচুরেটেড হয়ে হয়ে সামনের দিকে আসুক। এই যে হুন্ড কিন্তু এই জিনিসটা নিয়ে কাজ করছে এবং এই জন্য ইন সাম কেসেস হুন্ডকে এমটি বাস সিট রুল বলা হয়। দেখো এখানে খুব সুন্দর করে লেখাও আছে ভাইয়া, এই যে দেখো এমটি বাস সিট রুল, এটাকে এই কারণে এটাও বলা হয়। আচ্ছা, তো হুন্ড কি বলছে, এটা খুব ভালো কমন এক্সাম্পল হচ্ছে ভাইয়া আমরা যখন বলি নাইট্রোজেনের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, আমি কিছু প্রচলিত এক্সাম্পল লিখি, ধরো এরকম লিখলাম 1s2, তারপর হচ্ছে 2s2। তোমরা তারপর এখান থেকে ডিসাইড করবা কোনটা সঠিক কোনটা ভুল। হ্যাঁ, তোমরা নিজেরা ডিসাইড করতে, আমি লিখবো দুইটা লিখবো বা তিনটা লিখবো। ধরো এরকম লিখলাম নাইট্রোজেন 7, তারপর ধরো 1s, প্রথমটা 1s, তারপর 2s, তারপর হচ্ছে 2p। আমি তিনটা লিখি, তা তিনটা না চারটাই লিখবো, যাও নাইট্রোজেন 7, এখানে 1s, তারপর এখানে হচ্ছে 2s, তারপর হচ্ছে এইখানে 2p, তারপর ধরো আরেকটা নাইট্রোজেন নিলাম এই জায়গাটায়, নাইট্রোজেন 7, 1s, 2s, এখানে হচ্ছে 2p। এবার আমরা আগেই মেনশন করছি এই জিনিসগুলা s অরবিটালের জন্য খাটে না, তাহলে স্বাভাবিকভাবেই এই জায়গাটায় আমরা কিন্তু বলেই দিতে পারতেছি এটা হচ্ছে 1s, এটা হচ্ছে 2s। আমার এই দুইটা ঘরে আমার মাথা ব্যথা নাই, কেন, কারণ এরা s অরবিটাল। ওকে, তাহলে এবার মাথা ব্যথা কোন জায়গায়, ওই যে আমার মাথা ব্যথা হচ্ছে p অরবিটালে। ওকে, তোমার ns আর মানে 1s আর 2s নিয়ে কেচাল বা গিরি কেচাল এই পার্টটাতে নাই। সো আমরা এগুলো একটু বসাই দিই, গিরি কেচাল যেহেতু নাই, গিরি কেচাল এই টার্মটা অনেকদিন পরে বললাম। ওকে 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 দিয়ে দিলাম। এবার এবার খেলা হচ্ছে হবে। এবার নাইট্রোজেন তো 7, তাহলে ইলেকট্রন হচ্ছে 7টা, অলরেডি তুমি 4টা বসায় দিছো। হ্যাঁ, আমি ধরো এরকম দিলাম একটা 1 ইলেকট্রনের স্পিন দিলাম, 2, তারপর দিলাম এরকম, হ্যাঁ এরকম দিলাম। ওকে, এবার আরেকটা দিলাম এরকম, আরেকটা দিলাম এরকম, আরেকটা দিলাম এরকম, এটা দিলাম একরকম, এটা দিলাম একরকম, এটা দিলাম একরকম, আরেকটা দিলাম এই যে। এবার এই চারটার মধ্যে হুইচ ওয়ান ইজ রাইট, কোনটা সঠিক। তো তুমি কি বলবা যে ভাই আপনি একটু আগে বলছেন ইলেকট্রন সব সময় যখন ফাঁকা বা ফাঁকা ঘর পাচ্ছে, এইভাবে চিন্তা করতে হবে, ফাঁকা ঘর মানে সে সবসময় চেষ্টা করবে আনপেয়ার্ড অবস্থায় থাকার বা অযুগ্ম অবস্থায় থাকার। এখন চিন্তা করো, সে যদি অযুগ্ম অবস্থায় থাকতে চায় সে কিন্তু সবসময় চেষ্টা করবে আনপেয়ার্ড এবং একই স্পিনে থাকতে। আমি একটু মার্ক করি কথাটা, এই যে অযুগ্ম, আচ্ছা অযুগ্ম কথাটার মানে কি জানো, সিঙ্গেল। হ্যাঁ, এই সিঙ্গেল ওয়াটার মানে তোমরা খুব ভালো বুঝো, আমি আই গেস জানি, এটা বুঝাইতে চাচ্ছি না, মানে একা থাকবে আর কি। হ্যাঁ, আর আনপেয়ার্ড অবস্থায় যখন থাকবে এই অযুগ্ম ইলেকট্রনগুলোর স্পিন কি হবে, একমুখী হবে, এটা চেঞ্জ হবে না, স্পিন গুলা কিরকম হবে, একটা ডিরেকশনে হবে। আচ্ছা, এবার চিন্তা করো এটার সাথে মিলাই। ওকে, সো আমরা চলো মিলানোর চেষ্টা করি। এইখানে এরা আনপেয়ার্ড অবস্থায় আছে, প্রথম শর্তটা স্যাটিসফাইড হয়েছে, কোনো ইস্যুস না, বাট এরা কি একই স্পিনে আছে না, তাহলে এটা অ্যান্সার না, ডান।
এবার এখানে সেম আনপেয়ার্ড অবস্থায় আছে বাট একই স্পিনে নাই, তাহলে অ্যান্সার এটাও না। এখানে আনপেয়ার্ড অবস্থায় নাই, আমি চেষ্টা করবো সবসময় আনপেয়ার্ড এন্ড একই স্পিন দুইটা জিনিসের উপর ফোকাস করব। আনপেয়ার্ড মানে অযুগ্ম বা সিঙ্গেল, আর এটা হচ্ছে একই স্পিন, তাহলে এটাও না, তাহলে স্বাভাবিকভাবেই এটা হচ্ছে অ্যান্সার। এখানে খুব সুন্দর করে এই জিনিসটা তোমাদেরকে রিক্যাপ করা হয়েছে, দেখো তোমরা দেখলেই বুঝবা এই জিনিসটা ভুল, কারণ হচ্ছে এই জায়গাটায় আনপেয়ার্ড জিনিসটাকে মেনশন করা হয় নাই। এটা ঠিক, কারণ এখানে চারটা ছিল। হ্যাঁ, আমি যদি ঘরটা আঁকি, চারটা যদি থাকে তাহলে প্রথমে সবাই কিভাবে ঢুকবে? প্রথমে সবাই এই যে এইভাবে ঢুকবে, তারপর এইভাবে ঢুকবে, তারপর এইভাবে ঢুকবে। এইটা আর এটা একই জিনিস ভাইয়া। এরপর পরেরটা তাহলে বিপরীত স্পিনে ঢুকতে থাকবে, পরেরটা এরপরে যদি থাকে এটা আবার বিপরীত স্পিনে ঢুকবে, এরপরটা আরো বিপরীত স্পিনে ঢুকবে। জিনিসটা খুবই 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 ইজি। ওকে, হুন্ডস প্রিন্সিপাল কেন কাজে লাগে? ওই যে হাফ ফিল্ড আর ফুল ফিল্ড অরবিটালের স্টেবিলিটি পারপাসে হুন্ডের নীতি ইউজ করা হয়, এটা একটা জিনিস। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইজ দ্যাট, সেটা হচ্ছে যে এস অরবিটালের ক্ষেত্রে আমরা কিন্তু হুন্ডের নিয়ম অ্যাপ্লাই করি না। ওকে ডান, ওকে ডান 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 ডান, এটা আমাদের ডান, আলহামদুলিল্লাহ। নাও এবার আসো পলির বর্জন নীতি। আচ্ছা, তো আহ এটা জিনিসটা কি বলতেছে সেটা হচ্ছে, আমি এভাবে বলি, চারটা কোয়ান্টাম সংখ্যা যদি নাও, এন এল এম এস, এরকম চারটা কোয়ান্টাম সংখ্যা তুমি নিলা। এই চারটা কোয়ান্টাম সংখ্যা যদি চিন্তা করো, এই চারটা কোয়ান্টাম সংখ্যা তিনটা কোয়ান্টাম সংখ্যা সেম হয়ে যেতে পারে, বাট একটা কোয়ান্টাম সংখ্যা কখনোই সেম হবে না। সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। কারণ ইলেকট্রন যদি ধরো এদিকে একটা ইলেকট্রন যদি থাকে, এটা যদি ডানে ঘুরে, এদিকে যে ইলেকট্রন থাকবে এটা কিন্তু বামে ঘুরবে, কারণ আলাদা আলাদা হবে। জিনিসটা একটু তোমাদেরকে দেখাই, তোমরা বুঝবা। ধরো আমি এখানে যদিও নেওয়া হয়েছে অনেক কিছু, আমি তোমাদেরকে টুপিটা একটু চেক করে দেখাই। টুপি যদিও করে দিছে, বাট তাও আমি করতেছি এখানে টুপি। হ্যাঁ, ওকে, তাহলে স্বাভাবিকভাবে এখানে এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু হচ্ছে 2। ওকে, কারণ 2 নাম্বার শক্তি স্তরে আছে। গুড। এবার তোমার যদি বলি তাহলে ভাইয়া এল এর ভ্যালু কত? তুমি বলবা যে ভাইয়া যেহেতু পি, তাহলে স্বাভাবিকভাবেই এল এর ভ্যালু হবে 0 1 2 3 এভাবে যাবে। 0 এর জন্য এস, তাহলে পি এর জন্য এটা হবে 1। ওকে গুড। এবার এম এর জন্য এম এর ভ্যালু কি হবে? তুমি বলবা ভাইয়া এম এর ভ্যালু হবে হচ্ছে, যেহেতু পি নিচ্ছেন, আপনি শিখাইছেন আমাকে ওই যে 1 যদি দেই সংখ্যা রেখায় মার্ক করব, মনে আছে তোমাদের আশা করি। তারপর এখানে -1 কে মার্ক করব, এখানে +1 কে মার্ক করব, সাথে 0 সহ এর ভিতরে যেই ভ্যালুগুলা থাকবে, যেই ভ্যালুগুলা থাকবে সবগুলা ভ্যালুকে আমি ইনক্লুড করব। তাহলে এখন এখানে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কত হবে? তুমি বলবা যে ভাইয়া -1 এটা একটা ভ্যালু হবে, তারপর 0 এটা একটা ভ্যালু হবে, তারপর +1 এটা একটা ভ্যালু হবে। এবার তাহলে মানে আমি একটা মানে আনঅফিসিয়াল ওয়ার্ড ইউজ করি, সেটা হচ্ছে ঘর। ঘর কয়টা হবে? হ্যাঁ, তাহলে ঘর হচ্ছে 3টা। তাহলে 3টা ঘরে আমার ইলেকট্রন থাকতে পারে, প্রতি ঘরে থাকে 2টা, তাহলে 3টা ঘরে ইলেকট্রন থাকবে 6টা। হ্যাঁ, তাহলে কারণ 3 দুগুণা তো 6, তাহলে 6টা। এবার 6টা ঘরে মানে 6টা ইলেকট্রন থাকবে 3টা ঘরে, তাহলে 6টা ইলেকট্রন যেন 6টা স্পিন কোয়ান্টাম সংখ্যা আসবে। এটাকে ডিরেক্টলি এইভাবে লেখা হয়, এই যে ভাইয়া এটা একটা প্লাস মাইনাস হাফ, মিনিংস হচ্ছে এইখানে কয়টা কোয়ান্টাম সংখ্যা আছে? 2টা কোয়ান্টাম সংখ্যা আছে, সেটা স্পিন। স্পিন কোয়ান্টাম সংখ্যার 2টা ভ্যালু আছে, স্পিন কোয়ান্টাম সংখ্যার 2টা ভ্যালু আছে। ইয়ার্স, এখানেও ভাইয়া সেম, স্পিন কোয়ান্টাম সংখ্যার 2টা ভ্যালু আছে, এইখানেও কিন্তু স্পিন কোয়ান্টাম সংখ্যার 2টা ভ্যালু আছে। এবার ধরো ধরো আমি তোমাকে বললাম নাইট্রোজেনের পঞ্চম ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যাগুলোর মান লেখো। তাহলে নাইট্রোজেন 7, তোমাকে আমি বললাম এরকম 1s2 2s2, 4টা লিখে ফেলছো। এবার পঞ্চম ইলেকট্রন কোনটা? তুমি বলবো ভাইয়া পঞ্চম ইলেকট্রন হচ্ছে এই যে এই ইলেকট্রনটা, আমি একটু সাদা কালার রাখি ওগুলো, এই যে। এবার তাহলে পঞ্চম ইলেকট্রন কোনটা? এই যে এইটা। এইটার জন্য তোমাকে বলছে কোয়ান্টাম সংখ্যাগুলোর মান লিখতে। হ্যাঁ, তাহলে কিভাবে লিখবো ভালো করে খেয়াল করো। পঞ্চম কোয়ান্টাম মানে এটার জন্য, তাহলে এবার এটার জন্য যদি লিখতে চাই, তাহলে এবার কি করব? হ্যাঁ লিখবো। তুমি বলবা যে এন এর ভ্যালু 2, স্বাভাবিকভাবেই পি এর ভ্যালু এখানে 1। ওকে, কারণ 2 নম্বর শক্তি স্তরে 2p তে আছে। ওকে, এবার এম এর ভ্যালু আমরা কিন্তু এগুলা জানি, এটা মোটামুটি ভাবে -1, যদিও এগুলা হাইপোথিসিস ধরা হয়, বাট আমরা হাজারি স্যারের বইকে ফলো করতেছি, এটা মেনে নিচ্ছি, এটা এরকম হয়। তাহলে এটা হচ্ছে 0, এটা হচ্ছে +1। তাহলে এবার এম এর ভ্যালু কত হবে? এম এর ভ্যালু হচ্ছে -1 হবে। এবার তাহলে এস এর ভ্যালু কিছু না বলা থাকলে আমরা পজিটিভটাই পিক করি, দ্যাটস ইট। তাহলে এখানে পজিটিভটা পিক করলাম। ওকে, সো আমরা কি দেখতেছি এই জায়গাটায় খেয়াল করে দেখো। দেখো এই যে এই সেটটাকে চিন্তা করো, এই সেটটাকে আমি একটু স্টার মার্ক দিই, এই সেটটাকে চিন্তা করো। এই সেটে যে ইলেকট্রনটা আছে এটার জন্য এন এর ভ্যালু সেম, এন এর ভ্যালু সবার এই দুইটা ইলেকট্রনের জন্য, কিন্তু দুইটা ইলেকট্রন আছে, প্লাস মাইনাস হাফ মানে কিন্তু কয়টা ইলেকট্রন? 2টা। তাহলে এই দুইটা ইলেকট্রনের জন্য এন এর ভ্যালু যা, এল এর ভ্যালু তা, ইভেন তো এম এর ভ্যালু কিন্তু তাই হচ্ছে।
কিন্তু এস এর ভ্যালু এসে কি হয়ে যাচ্ছে, দুইটা হয়ে যাচ্ছে। এই যে দেখো এনটা লিখতে পারলাম না জীবনে, ওকে, তাহলে এটা হচ্ছে এন, তারপর এল, তারপর এম। এই যে এই তিনটা সেম হইতে পারে, এই তিনটা সেম হইতে পারে, বাট এস এ যখন যাবে, এস এ কিন্তু তার তোমার ক্যাটাগরি দুইটা চলে আসবে, একটা চলে আসবে প্লাস হাফ, আর একটা চলে আসবে মাইনাস হাফ। কারণ কি, কারণ দুইটা তো আলাদা আলাদা হবে, দুইটার ঘূর্ণন আলাদা আলাদা হবে। দ্যাটস ওয়াই পলি কিন্তু বলছে চারটা কোয়ান্টাম সংখ্যার মধ্যে তিনটা কোয়ান্টাম সংখ্যার মান এক হইতে পারে, বাট কখনো এমন হবে না যে চারটা কোয়ান্টাম সংখ্যার মানই সেম। সো আশা করি আমরা এটা বুঝতে পারছি। এই তিনটা নীতি খুবই ইফেক্টিভ এবং কাজে লাগে। ওকে, তো এবার আমরা কিছু কোয়েশ্চেন সলভ করে ফেলি, চলো। ওকে, কি বলছে, একটি মৌলের ইলেকট্রন বিন্যাস হলো 1s2 2s2 2p6, তাহলে 2 2 4 আর 6 10, আবার 2 12, আবার 5 17। তাহলে এক্সুয়ালি এখানে যে মৌলটা দেওয়া হয়েছে সেটা ইলেকট্রনটা হচ্ছে, মৌলটা বেসিক্যালি ক্লোরিন, যেখানে ইলেকট্রন আছে 17টি ইলেকট্রন আছে। ওকে ওকে ওকে, এই ভুল লিখছি, এখানে 17টি না, এটা একটু ভুল লিখছি, ইলেকট্রন অ্যাকচুয়ালি 17 মোল আছে। ওকে 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 ওকে, পরে কি বলছে, মৌলটির এত গ্রাম বলতে 6. এটা কি 2, আচ্ছা 20478 ইনটু 10 টু দি পাওয়ার -23 গ্রামে কয়টি ইলেকট্রন আছে। ওকে, সো এখন তোমার যদি বলি ক্লোরিন এটার ভর কত, তুমি বলবা ভাই এটার ভর হচ্ছে, আপনারা ছোটবেলায় মুখস্থ করাইছেন, 35.5 গ্রাম। ওকে, ডান, হইলো হইলো হইলো। এবার 35.5 গ্রামে ইলেকট্রন আছে কত মোল, বলবা ভাই 17 মোল। তাহলে 1 গ্রামে কতটুকু আছে, ওটা তো কতটুকু আছে বের করে ফেলো, চলো, ডান, অঙ্ক ডান। তাহলে এবার 35.5 গ্রাম এ ইলেকট্রন 17 ইন্টু Na টি, এটা কি লিখলেন ভাই, এগুলো আমরা জানি, হ্যাঁ আমরা যথেষ্ট স্মার্ট। 17 মোল ইলেকট্রন মানে হচ্ছে, আমরা কিন্তু এটা লিখতে পারি 17 গুণ অ্যাভোগাড্রো সংখ্যা এত টি। তাহলে এখানে কি লিখতে পারি, 17 ইন্টু 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি। তাহলে এখানে কতটি ইলেকট্রন আছে, 35.5 গ্রাম, এটা বের করে ফেললাম। এখন ওই যে যেটা দেওয়া আছে এটা বের করে ফেলি, চলো করে ফেলি, অঙ্ক শেষ তো। তাহলে এবার 1 গ্রাম এ ইলেকট্রন কত হবে, তাহলে 17 গুণ Na ডিভাইডেড বাই 35.5 টি, তারপর 6.24078 ইন্টু 10 টু দি পাওয়ার -23 গ্রামে এখানে ইলেকট্রন কতটুকু হবে, চলো বসায় দিই জিনিসটা। 35.5, তারপর হচ্ছে 17 গুণ অ্যাভোগাড্রো নাম্বার গুণ, সাদা কালার লিখি, 6.240 আরো আছে, আর ওটা লিখতেছি না, ইন্টু 10 টু দি পাওয়ার -23। এটা ক্যালকুলেশন করলে দেখি কয়টা আসে, কয়টি ইলেকট্রন আসে, একটু ক্যালকুলেশনটা করি, চলো। তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশনটা করি, 17 ইন্টু 6.023 ইন্টু, আচ্ছা 10 টু দি পাওয়ার -23 আর 10 টু দি পাওয়ার 23 কিন্তু কাটাকাটি যাবে, তাও লিখি 10 টু দি পাওয়ার 23 ইন্টু 6.24078 ইন্টু 10 টু দি পাওয়ার -23 ডিভাইডেড বাই 35.5। তাহলে এখানে আসতেছে 17.999 এরকম। তাহলে এখানে কয়টা হবে, বাচ্চা লোক বলো, 18টি। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 18টি। ওই ক্যালকুলেশনটা জাস্ট করছি ক্যালকুলেটরের মাধ্যমে, খুবই ইজি উপায়, জাস্ট আমরা এখানে অ্যান্সারটা বের করে ফেলছি। আশা করি সবাই বুঝছে এটা কিভাবে করছেন ভাইয়া। ওই যে আমরা যে আসলে বলি যে ক্লোরিন অ্যাকচুয়ালি 17টা ইলেকট্রন, আসলে কথাটা সত্য না, এখানে বেসিক্যালি 17 মোল ইলেকট্রন। আমাদের এই কথাটা আসলে চেঞ্জ করা উচিত, আমাদের কনসেপচুয়াল কিছু এরর আছে এই জায়গাটায়, হ্যাঁ, সো আমরা এটা একটু চেঞ্জ করব। ওকে, তো এবার আমরা এটা পড়ি। দেখো এটা বুটেক্স 16-17 একটা প্রশ্ন, কি বলছে, কোন ধাতুতে 4f অথবা 5f অরবিটাল আংশিকভাবে পূর্ণ নয়। এই বাপ,
এটা ভালো করে বুঝতে হবে। কেমিস্ট্রিতে এরকম মেডিকেল টাইপ প্রশ্ন কেন আসে আমি এটা বুঝি না। যাই হোক, মানে কোনটা সত্য নয়, কোনটা মিথ্যা, কোনটাকে সত্য বললে মিথ্যা হবে না, মিথ্যা বললে সত্য হবে, এটা কিন্তু খুবই কনফিউজিং একটা কথা। হ্যাঁ, যাই হোক, আপাতত এনে বলছে পূর্ণ নয়, তাহলে তোমাকে 4F অথবা 5F এ যাইতে হবে। হ্যাঁ, তাহলে 4F অথবা 5F। এবার একটা মজার কাহিনী কি জানো কি, আমরা না কিছু লাইফ হ্যাকস শেয়ার করি তোমার সাথে। লাইফ হ্যাকসটা কি জানো? তুমি আগে ব্লক ওয়াইজ ভাগ করে ফেলো। তুমি আগে দেখো SPDF এগুলা চিনো কিনা, চিনো তাহলে তুমি এবার চিন্তা করো, এটা এটা কোন ব্লক তোমার পরিচিত মনে হয়? তুমি বলবো ভাই এরে না কই জানি দেখছি, দেখছি মনে হইতেছে। ভাই এরে তুমি কই দেখছো? আমি তোমারে বলি, তোমার মেলায় হারায় যাওয়া ছোট ভাইয়ের মতো। এটা হচ্ছে ভাইয়া ডি ব্লক। তাহলে স্বাভাবিকভাবেই 4F বা 5F নিয়ে প্রশ্ন হয়েছে, এটা ডি ব্লক। সে তো নাই ভাই। ওই যে মানে সিজিপিএ 2.3 আর ধরো সিজিপিএ 4 এর মতো আর কি, গল্প যখন হয়, হ্যাঁ সিজিপিএ 2.3 খালি শুনেই যায়, এ হচ্ছে সেই সিজিপিএ 2.3। ভাই প্রশ্ন হচ্ছে 4F 5F নিয়ে, সে আউট করে কই থেকে আসছে? সে তো বেসিক্যালি প্রশ্নের ভিতরের পার্টি না, তাহলে সে হচ্ছে অ্যান্সার, কারণ 9 বলে দিছে, তাহলে স্বাভাবিকভাবেই এটা আমার অ্যান্সার হবে। ওকে, সো আশা করি বুঝছি, মানে কিছু কিছু জায়গায় আমরা এইসব টেকনিক অ্যাপ্লাই করব, এবং টেকনিক গুলো যদি অ্যাপ্লাই করতে পারো তাহলে খুবই ইজি হয় জিনিসগুলো, খুব বেশি কঠিন হয় না। এবার দেখো নিচের দেওয়া কোন ইলেকট্রন, আবারও কি ভাই এগুলা কি শুরু করছে ভাই, সঠিক নয় মানে, আচ্ছা সঠিক নয় ভাই, প্রশ্ন কিন্তু ভালো করে পড়তে হবে। একটা স্টোরি শেয়ার করি, আমাদের সময় একজন ছিল এরকম, যে অ্যাডমিশন টেস্টে প্রশ্ন দাগাইতেছে, সে হঠাৎ করে একটা সিরিয়াল ব্রেক করছে, লাইক ধরো 2 নাম্বারের জায়গায় সে 3 নাম্বার থেকে দাগানো শুরু করে দিছে। পরে যেটা হয়েছে ভাইয়া, সে কিন্তু অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট থাকার পরেও চান্স পায় না। সো অ্যাডমিশন টেস্ট ইজ অল অ্যাবাউট ইউর অ্যাকুরেসি, লাক এন্ড কেয়ারফুলনেস, মানে তুমি কতটা কেয়ারফুল, এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো এটা মনোযোগ রেখো পরীক্ষায় যখন দিচ্ছ বা কোনো কিছু মার্ক করতেছো। টিক চিহ্ন ভাই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, ভাগ্য ভালো ছিল আমাদের সময় টিক চিহ্ন ছিল না ভাই। আচ্ছা, নিচে দেওয়া কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক নয়? আচ্ছা, সঠিক নয়, তাহলে 18 আর 19 এটা সঠিক। আমি সঠিকগুলো দেখাচ্ছি, সঠিক লিখি, নাহলে আবার তোমরা গিরি কেচাল লাগাই দিবা। এটা সঠিক। সঠিক ওয়ার্ডটা ভালো হয় না, মুছি। সঠিক ওয়ার্ডটা দেখতেই বিচ্ছিরি লাগতেছে। খুব কি সুন্দর হইলো, যাই হোক হয়েছে, সমস্যা নেই। আর্গন 2 2 4 6 কত 10, 2 12 আর 6 18। এই ইংলিশ লিখি, আমি তো ইংলিশ পারি। হ্যাঁ, ইংলিশ লিখি তাহলে তো হয়। এটাও সঠিক, RIGHT, এটাও ইংলিশ লিখবো তো, RIGHT। নিচেটা দেখো কপার আর্গন, আর এইটা একদম ফুলফিল দিয়ে করছে। 18 2 20, এই এখানে আর্গন 18 আর 10 কত, 18 আর 10 হচ্ছে 28, আর এখানে 2 হচ্ছে 30। এবার এটা তো 29, একটু কেঁচা লেগে গেছে। আচ্ছা, আবার এইখানে যেটা করতেছে আর্গন 4p6। হ্যাঁ, তাহলে এবার এটা হচ্ছে আর্গনের পরে 4s2 আসে এবং 3d6 আসে, তাহলে এখানে অ্যান্সার এটাও হবে, এটা হবে। আমি এটা দেখাচ্ছি। আচ্ছা, এটা তাহলে নট রাইট, নট রাইট। নিচেরটা যেটা করতেছে সেটা হচ্ছে 18 আর 10, 28 আর 2 30, কপার তো 29, তাহলে এটাও নট রাইট। এখন তোমরা যে কোনো একটা দাগাইলি হয়ে যাওয়ার কথা, আই গেস এটাও নট রাইট, কারণ এখানে ইলেকট্রন আছে টোটাল 30টা, ইলেকট্রন আছে টোটাল ভাই 30টা। হ্যাঁ, সো এটা একটু খেয়াল রাখো, 30টা ইলেকট্রন, এখানে দিচ্ছে 29টা, সো একটা বিশাল বড় কনফ্লিক্ট লাগছে। সো এটাও ভুল, এটাও ভুল। এখন যেটা তোমার ভালো লাগে, তাহলে অ্যান্সার এখানে বলি যদি বোথ, কি দিব, সি এন্ড ডি। আমি দেখি নাই তো, দুইটাই অ্যান্সার হলো, এটা তো একটু কেমন জানি খটকা লাগতেছে। আচ্ছা, সমস্যার কথা না, কারণ এটা স্বাভাবিক, এটা ভুল আছে, এটাও ভুল আছে, কারণ এটা 29 আর 30 যোগ বিয়োগ যদি ঠিকঠাক করে থাকে, 18 আর 10 28 আর 2 30, হ্যাঁ যোগ বিয়োগ ঠিকঠাক করছি, তার মানে এই দুইটাই ভুল, তার দুইটা যে কোনোটা দাগাইলেই হবে অ্যান্সার। ওকে, অনেক সময় এরকম থাকে কিন্তু, হ্যাঁ মানে প্রশ্ন তুমি করতেছো, প্রশ্নের মধ্যে তোমাকে, হ্যাঁ, তুমি অ্যাকচুয়ালি কনফিউজ কিনা ভাই, কি করব কি না করবো। হ্যাঁ, মানে এরকম হওয়া যাবে না, এরকম প্রশ্ন যে আসে ছেড়ে দিবা, মানে যে কোনো একটা জায়গায় চলে আসবা। ভুল প্রশ্নের জন্য কিন্তু মানে অ্যাডমিশন টেস্টে যেটা করে, যদি প্রশ্ন ভুল হয় সবাইকে মার্কস দেওয়া হয়। সো তুমি এটা নিয়ে প্যারা খাও না ভাইয়া। হ্যাঁ, সো ওকে, সো আমরা এবার এটাতে একটু রিটেন টাইপের প্রশ্নগুলো দেখি। দেখো কি বলা হয়েছে, নিম্নলিখিত মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস দেখাও। আচ্ছা, এখন এইটা হচ্ছে খুবই কমন একটা কোয়েশ্চেন। আমি যতবার পিরিয়ডিক প্রপার্টিজ পড়াইছি বা পিরিয়ডিক টেবিল পড়াইছি, সবাই বলছে ভাই আমি কত পর্যন্ত মুখস্থ করবো। হ্যাঁ, নর্মালি 40 পর্যন্ত মুখস্থ করলেই চলে। এটা আমি সেই ছোটবেলা থেকে সবাইকে বলতেছি, স্টিল নাও তোমাদেরকে বলতেছি, 40 পর্যন্ত অ্যাটলিস্ট মুখস্থ রাখবা, অ্যাটমিক নাম্বার। ওকে, সো চলো আমরা করি। তার মানে আমি ধরে নিচ্ছি তুমি এগুলো অ্যাটমিক নাম্বার পারো।
হ্যাঁ, ওকে। আরেকটা প্রসেস আছে এটা মনে রাখার, ওই প্রসেসটা যদি মনে রাখতে পারো তাহলেও খুবই ভালো হয়, সমস্যা নেই। আমি কিছু শর্টকাট টেকনিক লাইফ হ্যাকস শেয়ার করবো তোমাদের সাথে, বাট অ্যাজ ইউ নো আমরা এটা একাডেমিক সেকশনের জন্য পড়তেছি না, অ্যাডমিশন স্ট্যান্ডার্ডের জন্য পড়তেছি। আমি ধরে নিচ্ছি তুমি অনেক ভালো পারো, আলহামদুলিল্লাহ। না পারলে সমস্যা নেই, আমি বলে বলে যাবো, প্যারা নেই, কোনো প্যারা নেই ভাই জীবনে। ওকে, সো ইলেকট্রন বিন্যাস দেখাইতে হবে, তাহলে ক্রোমিয়াম, ক্রোমিয়াম হচ্ছে 24 24। আচ্ছা, মনে রাখবা আর্গন এর সাথে কিছু অ্যাড হবে, ঠিক আছে? তাহলে আমি আর্গন দিয়ে দিই, আর্গন, তারপর হচ্ছে 4s2, তাহলে কত দিলা? এবার 20 দিয়ে দিলা, তাহলে এবার 3d কত হবে? এই যে 3d 4। এটা কিন্তু ভাইয়া আমার ভুল ইলেকট্রন বিন্যাস। কেন? কারণ ওই যে আমি ক্লাসে বলছিলাম যে পূর্ণ অথবা অর্ধপূর্ণ অরবিটাল কিন্তু বেশি স্থিতিশীল। তাহলে এইটা একটা কাহিনী আছে, বুঝতেই আছো এই জায়গাটায়। তাহলে এই জায়গাটায় একটা কাহিনী কি হবে, যে একটা কাহিনী হবে 4s থেকে একটা ইলেকট্রন নিচে চলে আসবে, কারণ তার স্টেবিলিটি দরকার। সবাই ভাই কিন্তু স্টেবিলিটি চায়, এভরিওয়ান এভরিওয়ান, দুনিয়াতে সবাই স্টেবিলিটি চায়। তো চলো আমরা দুনিয়াতে যেহেতু সবাই স্টেবিলিটি চায়, তাকে স্টেবল করে দেই। তাহলে এটা ভুল, এটা সঠিকটা কি হবে? তাহলে এটার সঠিকটা আমরা এখানে লিখে ফেলি, আর্গন 4s1, তারপর হচ্ছে 3d5। কত লিখলাম ভাইয়া? 24 লিখলাম। এবার এই যে প্রশ্নটা করছে, যেই স্যার প্রশ্ন করছে রুয়েট 2015-16 সালে, দ্যাট মিনস আমাদের সময়, আমি ওখানে পরীক্ষা দিতে যাইনি কারণ আমাদের সময় একই দিনে সাস্ট এবং রুয়েট পরীক্ষা ছিল। আচ্ছা, হোয়াট এভার। সো এখন এই প্রশ্নটা যখন করা হয়েছে, স্যার যেটা করছে, স্যার খুবই টেকনিক্যালি প্রশ্নটা করছে। কারণ তুমি যদি একটা রাস্তা ধরতে পারো, জাস্ট একটা রাস্তা ধরতে পারো, বাকিগুলো অনেক ইজি। কিভাবে দেখো, আমি তোমাকে দেখাই। আচ্ছা, আমি আগে এদের ইলেকট্রনিক বিন্যাস করার আগে এদের অ্যাটমিক নাম্বারগুলো একটু লিখতে চাই। ব্রোমিন, তারপর কি আছে? আর্সেনিক, তারপর কি আছে? সরি, ব্র্যাকেট দেওয়ার তো কোনো দরকার নেই, হুদাই ফাও কাজে ব্র্যাকেট দিতেছি। ওকে, তারপর আর্সেনিক, তারপর আছে স্ক্যান্ডিয়াম, এবার সেলিয়াম। হ্যাঁ, আচ্ছা, তোমাদের কি মনে আছে এগুলার অ্যাটমিক নাম্বার কত? মোটামুটি মনে থাকার কথা। এইটা তো পরিচিত, এটা তো আমাদের পরিচিত, এটা হচ্ছে 21। এটা কত? 21। এটা কত? এটা হচ্ছে 33। এটা এটা হচ্ছে 35। এটা হচ্ছে 34। ওকে, সো তুমি যদি এখানে দেখো, এই জিনিসগুলাকে কিন্তু খুব সুন্দর করে এমন ভাবে দেওয়া হয়েছে যাতে কোনো ঝামেলা না হয়, যাতে কোনো ঝামেলা না হয়, এই জিনিসগুলোকে এইভাবেই দেওয়া হয়েছে। এবার খেয়াল করে দেখো, সেলিয়াম 34। আমি একটা কাজ করব, আমি না জিঙ্ক পর্যন্ত লিখে বাকিটা অ্যাড করে দিব। আবার একটু খেয়াল করো, জিঙ্ক পর্যন্ত লিখে বাকিটা অ্যাড করে দিব। কিভাবে লিখবো দেখো, আমি একটা কাজ করি এই জায়গায়। আচ্ছা, সাদা কালারে লিখি, ধরো আর্গন। আচ্ছা, এখানে কিন্তু এটা সঠিক, হ্যাঁ, ওটা ভুল ছিল। আর্গন 18 লিখলাম, ভালো করে খেয়াল করে 18 লিখলাম। তারপর লিখবো 4s2, লিখলাম কত? 20। তারপর লিখবো 3d10। কত লিখলেন ভাইয়া? এখন তুমি বলবা যে ভাই আপনি তো অনেক লিখে ফেলছেন। হ্যাঁ ভাই, আমি আসলেই অনেক লিখে ফেলছি। আমি ফার্স্টে লিখছি আর্গন, আর্গন 18। 18-র সাথে তুমি যদি হচ্ছে 4s2 এর ওই ইলেকট্রনটা যোগ করো, তাহলে কত আসতেছে? 20 হচ্ছে। সেই সাথে আবার তুমি 3d10 দিচ্ছ, 3d10 যেটা দিচ্ছ সেটা কত আসতেছে? এই যে 3d10, তাহলে 30 হয়ে গেছে। এবার আমার 34 বানাইতে হবে। এবার তাহলে কত আসবে স্বাভাবিকভাবে? এইবার এইবার খোকো চোখ খুললো, তাহলে 4p4। এবার খেয়াল করো, তাহলে 18 আর 2 20, আর 10 30, আর 4 34। এই যে হয়ে গেছে আমার অঙ্ক, মানে ইলেকট্রনিক স্ট্রাকচার কিন্তু দাঁড়ায় গেছে। ওকে, সো এবার ব্রোমিনে আসো, ব্রোমিনটা করি। ব্রোমিন ব্রোমিন ব্রোমিন, তাহলে এবার এটাকে যদি করি, আর্গন আগের মতোই 4s2, 3d10। কত লিখছেন ভাইয়া? 30 লিখে ফেলছি। মানে এটাকে না আমরা একটু পরে একটা টেকনিক দেখাচ্ছি, তুমি ডিরেক্টলি লিখে ফেলতে পারবা, জিঙ্ক লিখে 4p4 লিখবা। এটা একটা স্ট্যান্ডার্ড উপায়, বাট অ্যাডমিশন টেস্টে আমি পার্সোনালি রিকমেন্ড করবো এগুলো না করা, কারণ স্যার আবার অনেক সময় কেটে কুটে দিতে পারে। বাট এটা একটা উপায়, টেনশন নাই বা প্যারা নাই, লিখতে পারবা। সো আর্গন 4s2, 3d4, 3d10। তাহলে এখন 18 2 20 আর 10 30, 5 আনতে হবে। তাহলে এখানে 4p5 লিখে দাও, হয়ে গেছে। আচ্ছা, এই টানটা মুছেই দিই, লাগবে না এটা। ওকে, পরেরটা দেখো। এবার এইবার তো মানে এইবার তো খুবই ইজি। তাহলে এবার এটা কি লিখবো? তাহলে তুমি বলবা যে ভাই এটা লিখবেন আর্গন, তারপর লিখবেন আপনি 4s2, তারপর লিখবেন 3d10, তারপর লিখবেন 4p3। আচ্ছা, মানে জিনিসগুলো কি আমরা ধরতে পারতেছি যে জিনিসগুলো কিভাবে যাচ্ছে? খুবই ইজি উপায়, খুবই ইজি উপায়, ঠিক আছে? জাস্ট আমরা লিখতেছি, আগে জিঙ্ক পর্যন্ত 30 পর্যন্ত লিখে তারপর লিখে দিচ্ছি। এবার স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে? এই জায়গাটায় আর্গন 4s2। এবার তো 21-এ চলে আসে, এগুলো তো আমি জানি, এগুলো হচ্ছে 3d1, দ্যাটস ইট। এবার খেয়াল করে দেখো আমি কি টেকনিকটা ফলো করছি জানো? আমি টেকনিকটা ফলো করছি জিঙ্কের টেকনিক। আমরা জিঙ্কের ইলেকট্রন বিন্যাস জানি,
জিঙ্কের পরের গুলাই তো বেসিক্যালি জিঙ্ক হচ্ছে 30, তাহলে 31, 32, 33 এগুলো তো 4p তেই যাবে স্বাভাবিকভাবেই, কারণ তুমি অলরেডি 3d 4s কে ক্যাপচার করে ফেলছো, বাকি থাকতেছে 4p, তাহলে ইলেকট্রন শুড বি গোইং 4p। সো তারপর 4p দিয়ে চিন্তা করে আমরা ইলেকট্রন বিন্যাসটা করে ফেলছি। এই প্রশ্নটা খুবই একটা ভালো প্রশ্ন, সো সবাই একটু মাথায় রাখিও, প্রশ্নটা ভালো প্রশ্ন। এখানে একটা মারপেজ আছে, মারপেজটা হচ্ছে ভাইয়া কোনটা, ওই যে কোনটা মারপেজ জানি, এই যে এটা একটু ঝামেলা ছিল, এই যে এখানে 3d4, এটাতে একটা ঝামেলা, সো এটাতে 3d5 নিতে হবে, কারণ অর্ধপূর্ণ অরবিটাল বেশি স্থিতিশীল। সো আশা করি বুঝছি এটা জিনিসটা। আচ্ছা, সো এবার আমরা এটাতে আসি। এইটাতে কি বলছেন, এইটা এই প্রশ্নটা পড়তে মানে সলভ করতে গেলে তোমরা অনেক মজা পাবা আমার সাথে যদি থাকো, মানে দেখো আস্তে ধীরে দেখো, তাহলে মজা পাবা। ওকে, সো আমরা একটু টেকনিক্যালি কাজ করবো, এখানেও একটু বুদ্ধি খাটাবো। হ্যাঁ, সামটাইমস এত ইলেকট্রন বিন্যাস দেখার দরকার নাই ভাই, তুমি একটু বুদ্ধি খাটাবা। খেয়াল করে দেখো 6s1, তার মানে এটা কোন ব্লক? তুমি বলবা ভাই এটা হচ্ছে এস ব্লক, দিয়ে দাও এস ব্লক। ভালো করে দেখো 5s2 কোন ব্লক? ভাই এইটা অলসো এস ব্লক, দিয়ে দাও। এবার খেয়াল করো, এইবার 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 এটা কোন ব্লক, এটা কোন ব্লক, এটা কোন ব্লক? তুমি বলো ভাই পিতে গেছে, তাহলে তো এবার পি ব্লক। হ্যাঁ ভাইয়া, এটা পি ব্লক, পি ব্লক। ওকে, পরেরটাতে এইবারও ভাই পিতে গেছে, ভাই এইবারও পিতে গেছে, তাহলে এটাও কোন ব্লক? তুমি বলবা এটাও পি ব্লক। এইবার পরেরটা, আরে 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 এটাও পিতে, ওকে, এটাও পি ব্লক। ওকে, তো সেরা, এটাও পি ব্লক। আমরা একটা কাজ করি, এবার একটা কাজ করি, আমরা ইলেকট্রন বিন্যাস থেকে ফার্স্টে কি বের করে ফেললাম ভাই, ব্লকগুলা বের করে ফেললাম। এখন আমার কাজ হচ্ছে ভাইয়া এই জায়গায় এদের পর্যায়টা বের করা। আমরা ওই যে ইলেকট্রন বিন্যাস থেকে মৌলসমূহের অবস্থান নিয়ে আমরা কিন্তু এটা পারি। কিভাবে করি, যে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যাই তার পর্যায় নির্দেশ করে, আমরা কিন্তু জানি এটা, সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা তার পর্যায় নির্দেশ করে। তাহলে এবার তুমি চিন্তা করো ভাইয়া, চিন্তা করো, জাস্ট চিন্তা করো, তুমি বলবা যে ভাই তাহলে এইটার পর্যায় কত? এটা পর্যায় এটার পর্যায় 6। ভাইয়া এটার পর্যায়ে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা, এটার পর্যায় 5। ওকে, তাহলে এটার পর্যায় সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা, আবারও বলতেছি 4। এইটার পর্যায় কত? ভালো করে 5। গুড। এইটার পর্যায় এইটাও 5। ওকে, এগুলা কি বের করলেন ভাইয়া? এগুলা সব বের করছি, এখানে মার্ক করি, এগুলা সব বের করছি। তারপর যায় মানে আমি ইলেকট্রন বিন্যাস থেকে তাদের সবার পর্যায় বের করে ফেলছি। গুড 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 গুড। এবার এদের গ্রুপগুলা বের করে ফেলি। গ্রুপগুলা না বের করলেও চলে, তাও করি, চলো, আমরা তো পারি, সবই পারি। দেখো এস ব্লকের ক্ষেত্রে এস অরবিটালে যে কয়টা ইলেকট্রন থাকে সেটাই তার গ্রুপ ডিফাইন করে। এস ব্লকের ক্ষেত্রে মনে রেখো, এস ব্লকের ক্ষেত্রে যতটা ইলেকট্রন ততটা গ্রুপ, একটা ইলেকট্রন। তাহলে ভাব এটার গ্রুপ কত? তুমি বলবা এটা হচ্ছে গ্রুপ 1। তাহলে এবার চিন্তা করো, গ্রুপ 1 6 নাম্বার পর্যায়ের যে মৌলটা আছে সেটাই তার ইলেকট্রন বিন্যাস এখানে দেওয়া আছে। বুঝছি আশা করি, এই যে বুঝে গেছি, ডান। তাহলে এইবার এটা তো এস, এবার এস ব্লকের ক্ষেত্রে এটা তো এস ব্লক বলাই আছে, এটাও এস ব্লক বলাই আছে, তাহলে এটার গ্রুপ কত হবে? তুমি বলবা যে ভাই এইটার গ্রুপ তাহলে তো 2 হবে। ইয়েস ভাই, এটার গ্রুপ 2 হবে। এবার এটার গ্রুপ, এইবার 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 এবার পি ব্লকের ক্ষেত্রে গ্রুপ কিভাবে বের করি? এই বাইরের শক্তিস্তরে ইলেকট্রন যোগ 10, মনে থাকার কথা, বাইরের শক্তিস্তরে ইলেকট্রন যোগ 10, তাহলে 2 আর 1 3, হ্যাঁ, তার সাথে আবার 10 যোগ করবো, তাহলে কত হবে? 13। তাহলে এটা হয়ে যাবে 13। এবার এইটার ব্লক, তুমি বলবা বাইরের শক্তিস্তরের ইলেকট্রন যোগ 10, তাহলে এটা 2 2 4, এর সাথে 10 যোগ করবা, এটা হবে 14। এবার এটা, তাহলে বলবা 2 আর 1 3, এটার সাথে গ্রুপ কি 2টা, 13 2টা আসছে, আচ্ছা আসুক, সমস্যা নেই, গ্রুপ এটা হবে 13। ওকে ওকে ওকে, এবার আমরা একটু মৌলগুলা লিখে ফেলি, গ্রুপ 1 এর লিখে ফেলি। গ্রুপ 1 এর কে কে আছে? তুমি বলবা হাই, লি, না, কে, রুবি, ছেচে, ফেলেছে। গ্রুপ 1 শেষ, গ্রুপ 1 শেষ। এবার গ্রুপ 2, কালার পেন ইউজ করি অন্যটা। গ্রুপ 2 এর ক্ষেত্রে তুমি বলবা যে ভাই গ্রুপ 2 তো আমি জানি, বিরানি, মোগলাই, এগুলো আমরা পারি, কাবাব, কত লাগছে, সাজিয়ে বাটিতে রাখো। ওকে, গ্রুপ 2 শেষ। তারপর কোনটা লাগতেছে? তারপর লাগতেছে গ্রুপ 2 এর পরে লাগতেছে গ্রুপ 13। আমি কিন্তু যেগুলো লাগতেছে সেগুলো লিখতেছি, বুঝতেছো কিনা আমি জানি না। ওকে, তারপর এবার হচ্ছে বর, বর এলো যেন ইন্ডিয়া থেকে,
বর এলো যেন ইন্ডিয়া থেকে। ওকে, গ্রুপ 14 লাগবে, চলো গ্রুপ 14 লিখি, প্যারা কি জীবনে। গ্রুপ 14 হচ্ছে কুয়েত সিটিতে গেলে সোনা পাবে। এবার একটু পিরিয়ড গুলো মার্ক করে ফেলি, পিরিয়ড গুলো মার্ক করি চলো। এই যে ভাইয়া, এটা হচ্ছে 1 নাম্বার পর্যায়, এটা 2 নাম্বার পর্যায়, এটা 3 নাম্বার পর্যায়, এটা 4 নাম্বার পর্যায়, এটা 5 নাম্বার পর্যায়, এটা 6 নাম্বার পর্যায়, এটা 7 নাম্বার পর্যায়। বিলিভ করো ভাই, বিলিভ করো, অঙ্ক শেষ, মানে কোশ্চেনটাই ডান। এবার তোমরা আমাকে জাস্ট বলতে থাকো এ নাম্বার, এ নাম্বারের অ্যান্সার কি হবে? তুমি বলবা ভাই এ নাম্বার হচ্ছে গ্রুপ 1 এর 6 নাম্বার পর্যায়ে, গ্রুপ 1 এর 6 নাম্বার পর্যায়ে, এটা গ্রুপ 1। আচ্ছা নিচে লিখে দিই এগুলো, হ্যাঁ, নাহলে আবার খটকা লাগবে। হ্যাঁ, এটা গ্রুপ 2, এটা গ্রুপ 13, সরি, এটা গ্রুপ 14। ওকে, সো এবার এ নাম্বার কি হবে? তুমি বলবা 1 নাম্বার গ্রুপের 6 নাম্বার পর্যায়ে, এ নাম্বার হচ্ছে সিজিয়াম। এবার তাহলে বি নাম্বার কি হবে? বি নাম্বার হচ্ছে, খেয়াল করো, 2 নাম্বার গ্রুপের 5 নাম্বার পর্যায়ে, 2 নাম্বার গ্রুপের 5 নাম্বার পর্যায়ে কে? স্ট্রনসিয়াম। এইবার সি নাম্বার, এই যে ভাই, এই যে খেয়াল করো, মার্ক করতেছি ভাই, এই যে মার্ক করে দিলাম। এবার 3 নাম্বারটা কি বলছে? 13 নাম্বার গ্রুপের 4 নাম্বার পর্যায়ে, 13 নাম্বার গ্রুপের 4 নাম্বার পর্যায়ে, 13 নাম্বার গ্রুপের 4 নাম্বার পর্যায়ে, তাহলে সি নাম্বার অ্যান্সার হবে হচ্ছে গেলিয়াম। এই যে মার্ক করে দিলাম, এই যে মার্ক করে দিলাম। এবার ডি নাম্বার কি হবে? খেয়াল করো, 14 নাম্বার গ্রুপের 5 নাম্বার পর্যায়, 14 নাম্বার গ্রুপের 5 নাম্বার পর্যায়, এই যে এটা হচ্ছে ডি নাম্বার অ্যান্সার। তারপরটা কি? পরেরটা বলছে 13 নম্বর গ্রুপের 5 নাম্বার পর্যায়ে, 13 নম্বর গ্রুপের 5 নাম্বার পর্যায়ে, এই যে। এবার অ্যান্সার গুলো এখানে মার্ক করে দিই। এটা হচ্ছে ভাইয়া এ নাম্বার। এই রেড পেনে না লিখি, রেড পেন দেখা যায় না, ঝামেলা, রেড পেন ঝামেলা, রেড পেন বহুত কেচাল, গিরি কেচাল। হ্যাঁ, রেড পেনে লেখা যাবে না, নীল লিখি, নীল। এটা এ। স্ট্রনসিয়াম হচ্ছে গ্রুপ 2, হ্যাঁ এটা বি, এটা বি নাম্বারের অ্যান্সার। তারপর সি এর অ্যান্সার হচ্ছে 13 4, 13 4, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই। দ্যাটস ইট, এই হচ্ছে আমার প্রশ্নের অ্যান্সার। মানে এখানে কি করছেন ভাই, মানে খুবই মানে মনে হচ্ছে হিবিজিবি না ভাই, আমি পর্যায় সারণীটা কতটা ভালো বুঝি। এটা যদি আমার সাথে থাকো, তুমি শর্টকাট অনেক টেকনিক বের করতে পারো ভাই। তুমি এই প্রশ্নটা যদি আমার মতো করো, বিলিভ করো ভাইয়া, তোমার কনফিডেন্স লেভেল যদি এইখানে থাকে অ্যাবাউট পর্যায় সারণী, এখন এইখানে থাকবে। বিলিভ করো, যদি আমার সাথে করে থাকো, জাস্ট এটুকু করো, তাইলেই হবে। ওকে, ডান। ওকে 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 নিচের কোন অরবিটালের ইলেকট্রন বিন্যাসটি গ্রহণযোগ্য? ওকে, গ্রহণযোগ্য, এই যে এবার প্রশ্নের মার পেয়েছে, গ্রহণযোগ্য তার মানে যেটা ভালো, অ্যাকসেপ্টেড। ওকে, তার মানে হুন্ড বোঝাচ্ছে, এটা বোঝাই যাচ্ছে, হুন্ড বোঝাচ্ছে মানে একই স্পিন আনপেয়ার্ড, একই স্পিন আনপেয়ার্ড, একই স্পিন। এটা আনপেয়ার্ড একই স্পিন না, তাহলে বাদ। এইটা আনপেয়ার্ড না, না এই যে আনপেয়ার্ড নাই, তো এটা এখানে ঢুকতে পারতো, নাই। তাহলে এটা একই স্পিন নাই, তাহলে এটা অ্যান্সার হবে। শেষ, শেষ। এবার নিচের কোন ধাতব মৌল 4s1 ধাতব মৌল? সবই কি ধাতুই না? সবাই ধাতু। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে। 4s1, এই এটা ভালো জিনিস বলছে, এস এর উপর 1 আছে, তাহলে গ্রুপ কত? গ্রুপ হচ্ছে 1, তাহলে 1 নাম্বার গ্রুপ চিন্তা করব, তাহলে এটা বাদ, এটা বাদ, কারণ এটা 1 নাম্বার গ্রুপ না তো ভাই, ক্যালসিয়াম তো 2 নাম্বার গ্রুপ। ওকে, তাহলে এবার হয় 1 আর 4 এ ফাইট হবে। এবার এইটার ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস যদি করো 1s2 2s2 2p6 3s1, ভাই এটা কোনটা ইউজ করে? 3s1 বলে দিছে, 4s1, তাহলে হবে এটা অ্যান্সার, এটা বাদ। ডান। আশা করি বুঝছি সবাই জিনিসটা, জাস্ট সিম্পলি চিন্তা করো ভাইয়া, এটা 3s1, এটা তো বলে দিছে 4s1, তাহলে এটা তো আসবে না। ওকে, আরে আলহামদুলিল্লাহ, শেষ, একটা পার্ট ডান। এবার টাইপ 5 এ কি বলছে? টাইপ 5টা হচ্ছে বলতেছে পারমাণবিক ভর ও আপেক্ষিক পারমাণবিক ভরের জিনিসগুলো আমরা ডিল করব এবার। আচ্ছা, সো আমরা শুরু থেকেই বলি। ওকে, সো এটা কি বলছে? আমরা এখানে আমরা যখন কোন একটা মৌলের পারমাণবিক ভর বলি, এটা আসলে আমরা যখন বলি সেটা অ্যাকচুয়ালি মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর। কখনো কিন্তু আমরা একটা মৌলের পারমাণবিক ভর বের করি না, আমরা সবসময় আপেক্ষিক বলি। আচ্ছা, আপেক্ষিক কথাটার মানে কি? আপেক্ষিক কথাটার মানে হচ্ছে কারো সাপেক্ষে। আবার বলতেছি, কারো সাপেক্ষে। এটা খুব ভালো করে বোঝা যায়। ধরো আমি বাষ্প ঘনত্ব নামে একটা জিনিস চিনি। বাষ্প ঘনত্ব মানে কি? বাষ্প ঘনত্ব মানে হচ্ছে হাইড্রোজেনের সাপেক্ষে ঘনত্ব। আপেক্ষিক গুরুত্ব এটার মানে কি? পানির সাপেক্ষে ঘনত্ব। এবার তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর এটার মানে কি? কার সাপেক্ষে? তুমি বলবা এই ভাই এটা তো জানি না। এটা মানে হচ্ছে কার্বন 12, এই যে দেখো কার্বন 12 এর একটি পরমাণুর ভর ইনটু 1/12,
ভালো করে চিন্তা করো, চিন্তা করো। তার মানে এই পুরো জিনিসটা আমি কার সাপেক্ষে বের করতে, তোমার কি মনে হবে? ভাই তাহলে কি কার্বনের সাপেক্ষে করতেছেন? এক্স্যাক্টলি ভাইয়া, কার্বন 12, কার্বন 12। আবার বলছে কার্বন 12, এটা কিন্তু একটা ভালো এমসিকিউ ফর মেডিকেল অ্যাডমিশন টেস্ট। এই যেটা কার্বন 12। ওকে, তাহলে আমরা কি করি, মৌলের একটি পরমাণুর ভর বসাই আর কার্বন 12 এর একটি পরমাণুর ভর ইনটু 1/12 বসাই। এইটা মনে রাখবা, মনে রাখবা। এই যে এই লাইনটা ভাইয়া তোমার জীবনের জন্য একটা বিশাল বড় ইম্পর্টেন্ট লাইন। তুমি যদি কেমিস্ট্রি স্টুডেন্ট হও, তুমি যদি ম্যাথের ক্যালকুলেশন করতে চাও, এর থেকে ভালো লাইন আর নাই। হ্যাঁ, তাহলে এখানে কি আসতেছে, এই আমু সম্পর্কে আমরা আগের ক্লাসে আইডিয়া দিছি। আচ্ছা, আমু বলা ঠিক না, তাও বললাম, আনঅফিসিয়াল ওয়েতেই বললাম। এটা আমু মানে তো আমরা জানি অ্যাটমিক mass বা mass, whatever you say, unit. Okay, so atomic mass unit বা atomic mass unit. So কার্বন 12 একটা পরমাণু ভর into 1/12 equals to 1 mu. আচ্ছা, এই ভ্যালুটা একটু মনে রাখো, 1.6605 into 10 to the power minus 27। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে একটা কথা আছে। কথাটা কি ভাইয়া? কথাটা হচ্ছে এই যে এই জায়গায় এটা কিন্তু কেজিতে দেওয়া আছে। খেয়াল করছেন কিনা আপনারা, জানি না, দেখেন এটা কিন্তু কেজিতে দেওয়া আছে। এই যে এটা কেজি দেওয়া আছে, তাহলে গ্রামে নিলে কি রকম হবে? জাস্ট গ্রামে নিলে আমরা পারি জাস্ট 1000 দিয়ে কি করে দিব, গুণ করে দিব। তাহলে 1000 দিয়ে যদি গুণ করে দেন, তাহলে এটা কি হয়ে যাবে? চলেন এটা একটু গ্রামে বের করে ফেলি। 1.6605 into 10 to the power minus 24 গ্রাম। এটা গ্রামে মাথায় রাখলাম। আচ্ছা, এবার আমি না একটা শর্টকাট টেকনিক তোমাদেরকে বুঝাই, ভালো করে চিন্তা করো। তোমরা তো জানো যে কার্বন 12 এর একটা পরমাণুর ভর into 1/12, এটা মানে 1 mu। তাহলে এইখানে এই যে আচ্ছা, এই কালার একটু বক্স করি। এই যে এই জায়গা, আর এই কালারে কি হয়ে গেছে ধুরু। ওকে, এই জায়গায় আমি কি বসাইতে পারি? এই পুরো বক্সের জায়গায় তুমি বলবো ভাইয়া আপনি না এইখানে বসাইতে পারেন 1 mu। এক্স্যাক্টলি ভাইয়া, আমি এইটাই চাচ্ছি, 1 mu বসাইতে। ওকে, তাহলে এবার তোমার যদি বলি ভাইয়া অক্সিজেন একটা মৌল, এটার আপেক্ষিক পারমাণবিক ভর কত? তুমি বলবা আমরা তো জানি অক্সিজেনের পারমাণবিক ভর 16। নরমালি আমরা আপেক্ষিক গড়টাকে সাইলেন্ট রাখি, কারণ আমরা তো বের করি বেসিক্যালি তার সাপেক্ষে, কার্বনের সাপেক্ষে। সো সবাইকে সাপেক্ষে বের করা হয়, তাই আমরা আপেক্ষিক গড়টা বলি না। যেরকম মানে কোনো গতি, যেরকম যে গতি কি জানি ছিল না নিউটনের চ্যাপ্টারে, যে পরম নয় কোনো গতি বা পরম নয় কোনো স্থিতি, ওরকম আর কি। হ্যাঁ, মানে আমরা সবই বেসিক্যালি আপেক্ষিকই বের করি, জিনিসগুলো এরকমই আপেক্ষিকই। ওকে, তো আমরা যদি বলি অক্সিজেন এটার ভর 16, এটা কেমনে আসছে? তুমি বলবা ভাইয়া এটা আমি কি এভাবে বলতে পারি যে 16, ভালো করে খেয়াল করো, 16 গুণ, ভালো করে দেখো, 1.6605, ভালো করে দেখো, ভালো করে দেখো, ভালো করে দেখো, ইন্টু 10 to the power minus 27 divided by 1.6605 into 10 to the power minus 27। এখানে মজার ব্যাপারটা কি, এইটা আর তো কাটাকাটি গেল, তাহলে থাকতেছে কি 16। তাহলে এখান থেকে কি এই জিনিসটা আসছে কোনো কারণে? এক্স্যাক্টলি ভাইয়া, এখান থেকে আসছে। আচ্ছা, মানে কোনো একটা মৌলের আমাকে যখন বলা হবে আপেক্ষিক পারমাণবিক ভর বের করো, তখন আমরা কি করি, মৌলের একটা পরমাণুর ভর বের করি। আবার ভালো করে শোনো, মৌলের একটা পরমাণুর ভর বের করি। এখন মৌলের একটা পরমাণুর ভর কত? খুবই ইজি উপায়, খুবই ইজি, যেটা তুমি পারমাণবিক ভর জানো সেটার সাথে জাস্ট mu গুণ করে দিবা। আর কার্বন 12 এর একটি পরমাণুর ভর ইনটু 1/12, তো তুমি জানো এটা 1 mu। মানে সহজ ভাষায় কি, ধরো আমি তোমাকে বললাম, হ্যাঁ, যেরকম কার্বন, এটার আপেক্ষিক পারমাণবিক ভর কত? তাহলে 16 ইনটু আমি বলবো 1 mu। আর নিচে কি দিব? নিচেও দিব 1 mu। 16 না, সরি 6, সরি 6। তাহলে এটা কাটাকাটি যাবে, এটা আসবে কত? 6। এই যে, তাহলে এই যে এখানে এটা বসাইছি, এটা কি ইন্ডিকেট করতেছে? এটা ইন্ডিকেট করতেছে, একটু মার্ক করি, এটা ইন্ডিকেট করতেছে, এই যে এটা ইন্ডিকেট করতেছে মৌলের একটি পরমাণু ভর। তুমি চাইলে হাইড্রোজেনের জন্য করতে পারো, তুমি চাইলে হোয়াটএভার যে কারোর জন্য করতে পারো, জিনিসটা সবসময় একই থাকবে। সো এটা মনে রাখো। আর আরেকটা জিনিস মনে রাখো, দেখো উপরে আমি mu বসাইছি, নিচেও mu বসাইছি, ভালো করে খেয়াল করো। এটা কিন্তু 9-10 এর প্রশ্ন ছিল, আই গেস 9-10 মনে হয়, হ্যাঁ 9-10। ওকে, এখানে উপরে mu নিচেও mu দিছি। এখন এটা আমি কেজিতে দিচ্ছি, এটাও কেজিতে দিচ্ছি, এটাও গ্রামে দিচ্ছি, এটাও গ্রামেতে দিচ্ছি। তাহলে অ্যাকচুয়ালি এই প্রশ্নের মাঝে মাঝে আসতো, মনে হয় তোমাদের মনে থাকার কথা, যে আপেক্ষিক পারমাণবিক ভরের কেন কোনো একক থাকে না, এই জিনিসটা হোপস তোমাদের মনে আছে। তো এই পুরো পার্টটা আশা করি বুঝছো। তো এবার আমরা এটা পড়ি। আচ্ছা, এটাও আমাদের 9-10 ছিল। ওকে, কি রে বাপ, এটা আমাদের 9-10 ছিল। এই কনসেপ্টটা কি বলতেছে, আমরা জানি প্রকৃতিতে বিভিন্ন মৌলের বিভিন্ন রকম আইসোটোপ থাকে। আইসোটোপ জিনিসটা কি খায় না মাথায় দেয়, আমরা অলরেডি পারি, সেটা হচ্ছে প্রোটন সংখ্যা সমান থাকবে। হ্যাঁ, সো যাদের প্রোটন সংখ্যা সমান তারা বেসিক্যালি হচ্ছে আইসোটোপ। টোপ। এবার আইসোটোপ প্রকৃতিতে একটা নির্দিষ্ট পার্সেন্টেজে পাওয়া যায়।
ধরো কার্বনের 3টা আইসোটোপ আছে, ধরো 6 6 6 12 13 14, হ্যাঁ, মানে 6 এর রেসপেক্টে 12, 6 এর রেসপেক্টে 13, 6 এর রেসপেক্টে 14। এখন এরা কিন্তু সবগুলাই প্রকৃতিতে 100%, মানে যোগফল 100% হবে, কিন্তু সবগুলার অ্যাবান্ডেন্স বা প্রাচুর্যতা সেম না। দেখা গেছে 6 12 প্রাচুর্যতা অনেক বেশি, ধরো দেখা গেছে প্রায় 80 থেকে 85%, আর বাকি 15% ওই দুইটা। ক্লোরিনের ক্ষেত্রে সেম। ক্লোরিনের ক্ষেত্রে তুমি যদি দেখো 17 আর 35, আর এটা আছে হচ্ছে 17 আর মনে হয় 37 বা 37.5, আই ডোন্ট নো দ্য অ্যাকচুয়াল ভ্যালু, বাট এরকম পাওয়া যায়। এবার 17 35.5 যেটা, এটা সবচেয়ে বেশি পাওয়া যায়। এখন এই যে পার্সেন্টেজ প্রাচুর্যতা, এই জিনিসটার সাথে আমরা আপেক্ষিক পারমাণবিক ভরের একটা, মানে ওই মৌলের পরমাণুর গড় ভর, এটা আমরা বের করতে পারি। এই যে পরমাণুর গড় ভর নামে একটা জিনিস আছে। আচ্ছা, এখানে জিনিসটা কি? এ মানে কি? আমি এইভাবে বলি, মানে আইসোটোপ যদি ধরো এ হয়, মানে এ পার্সেন্টেজ, তারপর ধরো বি পার্সেন্টেজ, তারপর ধরো সি পার্সেন্টেজ, এরকম পাওয়া যায়। এটা হচ্ছে তাদের অ্যাবান্ডেন্স। ভাই অ্যাবান্ডেন্স, এটার বাংলা কি? অ্যাবান্ডেন্সের বাংলা হচ্ছে প্রাচুর্যতা। এটা যদিও এখানে প্রাচুর্য লিখছে, এটা আসলে প্রাচুর্যতা, হ্যাঁ, প্রাচুর্যতা, অ্যাবান্ডেন্স। এবার ধরো এটার যে ভর, মানে এ পার্সেন্টেজ যেটা পাওয়া যায় তার ভর, ধরো 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 তার ভর হচ্ছে m1, আর তার ভর হচ্ছে m2, আর তার ভর হচ্ছে m3। এবার মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর, মানে মৌলের গড় পারমাণবিক ভর কিভাবে, এই যেটা বের করে ফেলে, a ইন্টু m1 প্লাস b ইন্টু m2 প্লাস c ইন্টু m3 ডিভাইড বাই 100। এটা কিন্তু অবশ্যই মনে রাখবা ভাইয়া, এটার এককটা কিসে আসছে? আমু। আচ্ছা, যদি আমি আমু বলতেছি, আমু কিন্তু অ্যাকচুয়ালি সঠিক না, এটা বেসিক্যালি amu। আচ্ছা, যেরকম আমরা এটিএম এটা বলি, এটা আসলে এটিএম বলা ঠিক না। এটিএম বলতে আমরা অ্যাকচুয়ালি এটিএম মেশিনকে বুঝি, এটিএম বলা ঠিক না, এটা বেসিক্যালি অ্যাটমসফেরিক প্রেসার, এভাবে পুরোটা বলা উচিত। হ্যাঁ, সো এগুলা কিছু কিছু জিনিস তোমার স্ট্যান্ডার্ড এক্সপ্রেশনে একটু খেয়াল রাখো। আচ্ছা, হোয়াটএভার, আমি কিন্তু তোমাদের সাথে ফান করে বলছি, এটা ডোন্ট টেক ইট সিরিয়াসলি। ওকে, তো এই জায়গাটায় আমরা একটা জিনিস খেয়াল রাখবো, সেটা কি? সেটা হচ্ছে এই যে এ প্লাস বি প্লাস সি, এটা যদি যোগ করো, এটার যোগফলটা অবশ্যই 100% আসবে। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, এটা খেয়াল রাখতে হবে। এটা কিন্তু একটা কেচাল আছে, সো একটু সাবধানে খেয়াল রাখিও বাবারা। ওকে, সো চলো এটা ম্যাথ করি। মনে হয় না এটা ম্যাথ আছে। ইয়েস ইয়েস ইয়েস, এটা ম্যাথ আছে। কি বলছে? অ্যাবান্ডেন্স। এই ইংলিশ কিন্তু একটু ভালো করে দেখো। আমি অনেক ক্লাসে এটা বলার চেষ্টা করি ভাই, এই যে আজকে আইওটি রেজাল্ট দিছে, সো এই ব্যাপারগুলো কিন্তু ভালো করে খেয়াল করো। আইওটির অ্যাডমিশন টেস্টে কিন্তু হচ্ছে যেটা হয় যে কি বলবো, যে ইংলিশে প্রশ্ন হয়, বাংলায় প্রশ্ন থাকে না। হ্যাঁ, সো আইওটি একটা ভালো একটা ইউনিভার্সিটি, সো এই জায়গায় তুমি পরীক্ষা যদি দিতে চাও, ইংলিশ টার্মিনোলজি তুমি যদি না জানো, তাহলে কিন্তু প্যারা। সো ইংলিশটা ভালো করে জানার চেষ্টা করিও। ওকে, সো আমরা চলো এটা বের করি। কি বলছে? মোটরটির গড় পারমাণবিক ভর হিসাব করো। তাহলে আমরা কি করব? এই দেখো, এটা হচ্ছে এ, এটা এ, এটা m1, এটা বি মার্ক করলাম, এটা হচ্ছে m2, এটা হচ্ছে আমার সি, আর এটা হচ্ছে m3। তাহলে ফর্মুলাটা কি আমরা লিখে ফেলি। তুমি বলবা ফর্মুলা তো আমি একটু আগে শিখাইছেন, am1 প্লাস bm2 প্লাস cm3 ডিভাইডেড বাই, তোমাদের যদি মনে না থাকে দেখো ফর্মুলাটা আবার একটু দেখাই, am1 প্লাস bm2 প্লাস cm3 ডিভাইডেড বাই 100, একক আসবে আমু এককে, তাহলে ডিভাইডেড বাই 100। তাহলে চলো বসাই দিই। এ কত আছে? 90.92 ইন্টু কত আছে? 19.99 প্লাস, ওরে ভাই রে ভাই, তো অনেক ক্যালকুলেশন করতে হবে, চলো করি, তাও করি, কি আর করা আছে, 0.26 ইন্টু 20.99 প্লাস 100 কি হয়? এটা এটা একটা যোগ করে তো 100টা কি হয় কিনা, 100 কি চেক করতে হবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 90.92 যোগ 0.26 যোগ 8.82, হ্যাঁ, এটা কিন্তু 100 হয়। পারফেক্ট, দেখানো যাচ্ছে না, জুম ইন করে চাইলে দেখ। আচ্ছা, যাই হোক, তো এটা হচ্ছে 8.82 ইন্টু 21.99 ডিভাইডেড বাই, এখানে হচ্ছে 100। চলো ক্যালকুলেশনটা করি, এটা ক্যালকুলেশনটা করি, চলো। এখানে উপরে আছে হচ্ছে 90.92, তারপর হচ্ছে এটা আসবে, যদি ক্যালকুলেশন করো এটা আসবে 20.16, 20.16, অবশ্যই একক আসবে a.m.u। আমু কিন্তু বলবো না, এই পোলা পাইন আমু কইস না, হ্যাঁ, তাহলে কিন্তু বিপদ আমার জন্য, হ্যাঁ, আমু কইও না, হ্যাঁ, নাহলে কিন্তু রাস্তাঘাটে বলবে যে এইটা কে শিখাইছে, হ্যাঁ, 52 জন মারবে আমাকে। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমাদের লাস্ট টাইপ এই লেকচারের, টাইপ 6। সো আমরা মোটামুটি ভাবে অনেকগুলা জিনিসই পড়ে ফেলছি। সো টাইপ 6 কিন্তু ভালো ইম্পর্টেন্ট, খেয়াল করে দেখো এই জায়গায় রিটেন পার্টে কিছু প্রশ্ন আসে, এমসিকিউ পার্টে রিটেন রিসেন্ট টাইমসে কিছু প্রশ্ন আসছেও, ইভেন তো আইওটি তে 19-20 প্রশ্ন আসছে। আইওটি বারবার নামটা কেন বলতেছি, ওই যে ইংলিশটা যাতে হচ্ছে তোমার একটু ক্লিয়ার হয়, তুমি ইংলিশের উপর ফোকাস করো ভাই, প্লিজ ইংলিশের উপর ফোকাস করো, হ্যাঁ।
ওকে, সো আমরা যারা ইঞ্জিনিয়ারিং পাশ করি বা ইঞ্জিনিয়ারিং পড়ি আমাদের ইংলিশের অবস্থা কিন্তু খুব খারাপ। হ্যাঁ, মানে আমাদের সাথে তুমি যদি ইংলিশে কথা বলতে আসো, মানে বলবা যে এটা কার সাথে কথা বলতে গেলাম, মানে কি ভাই এটা। আচ্ছা যাই হোক, সো আমরা এবার শুরু করি। দেখো এটা কি বলা হয়েছে, কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত বোর। আচ্ছা আমরা বেসিক্যালি কোয়ান্টাম মেকানিক্স এর ভিতরে ঢুকে গেলাম। এতদিন আমরা ছিলাম হচ্ছে একটা ক্লাসিক মেকানিক্স বা নিউটনিয়ান মেকানিক্স। আফটার দ্যাট মানে আসলো হচ্ছে আমার লাইফে কোয়ান্টাম মেকানিক্স। নিউটনিয়ান মেকানিক্স এর কিছু লিমিটেশন ছিল, এরপরে আসতো হচ্ছে আমার কোয়ান্টাম মেকানিক্স। এখন আমরা কোয়ান্টাম মেকানিক্স নিয়ে ডিল করব। ওকে, সো বোর পরমাণু মডেল নিয়ে কাজ এই জায়গাটায়। সবার প্রথমে যেটা বোর পরমাণু মডেল কি কি নিয়ে কথা বলছে, সো ফার্স্টে সে বলছে শক্তি স্তর। শক্তি স্তর এটার সাথে কানেক্টেড কোয়ান্টাম নাম্বার হচ্ছে n। এখন একটু খেয়াল করো, n এর ভ্যালু তোমাদের মনে থাকার কথা, n এর ভ্যালু যত বাড়ে এটার সাইজ তত বাড়ে। মনে থাকার কথা, এটা এটা মনে থাকার কথা। এটা আমি আমি নিজে পড়াইছি এবং তোমাদের এটাও শিখাইছি দুনিয়াতে। আজকে আমি মনে হয় শিখাইছি যে সাইজ ভার্সেস শেপ। আমাদের আমাদের দেশে কিন্তু এটা একটা প্রবলেম যে আমরা পার্থক্য বুঝি না। হ্যাঁ, মানে যদি কোথাও পার্থক্যের সংজ্ঞা লিখে দিয়ে আসি, পার্থক্য কিন্তু কোনো সংজ্ঞা না, এটা মনে রাখবা। পার্থক্য জিনিসটা হচ্ছে তোমাকে ইন ডিটেইলস বেসিক পার্টটা জানতে যাচ্ছে। সো সাইজ ভার্সেস শেপ কিন্তু শিখাইছিলাম। সো এন যত বাড়তেছে তার সাইজ তত বাড়তেছে, এটা আমরা মনে রাখতেছি এই জায়গাটায়। এবার এইখানে আরেকটা কথা আমরা বলতে পারি, এন যত বাড়বে, এটা যত বাড়বে ওই যে শক্তি স্তরটা আছে তার শক্তির ভ্যালুটাও তত বাড়বে, এটা আমরা বলতে পারি। এটা আমরা বলতে পারি মানে ধরো 1 নং কক্ষপথের শক্তি যা হবে 2 নং কক্ষপথের শক্তি কিন্তু তার থেকে বেশি হবে। 3 নং কক্ষপথে এই জন্যই কিন্তু 1 নং থেকে 2 নং এ যদি দাও তোমার কিন্তু ইলেকট্রনকে শক্তি দিতে হয়। শক্তি শোষণ করে সে 1 থেকে 2 এ যায়, তারপর 2 থেকে শক্তি শোষণ করে সে 3 এ যায়, 3 থেকে সে শক্তি শোষণ করে 4 এ যায়, এইভাবে কিন্তু চলতে থাকে। সো এই জিনিসগুলো আমরা কিন্তু একটু মাথায় রাখবো। যখন একটা জিনিসকে আমরা নিচে থেকে উপরে উঠাচ্ছি বা উপর থেকে নিচে নামাচ্ছি তখন কিন্তু বিকিরণ, নিচ থেকে উপরে হচ্ছে শোষণ। আচ্ছা এটা মাথায় রাখো। যেরকম এইটার সাথে আরেকটা কাহিনী আমরা বলতে পারি, চাইলে এগুলো আমরা পারি, এগুলো শিখছি। যেরকম n = 1 হইলে সেটা হয় কে, n = 2 হইলে সেটা হয় ওই যে আমরা শিখছিলাম যে এল শেল, তারপর n = 3 হইলে সেটা হচ্ছে আমার এম শেল। এগুলো আমার পরিচিত আছে আশা করি। সো এখানে দুইটা জিনিস মাথায় রাখতে হবে এই পয়েন্টটাতে, দুইটা জিনিস। একটা হচ্ছে n যত বাড়বে ওইটার সাইজ তত বাড়বে, n যত বাড়বে সাইজ তত বাড়বে। আরেকটা জিনিস হচ্ছে n যত বাড়বে তার শক্তিও তত বাড়বে, n যত বাড়বে তার শক্তিও তত বাড়বে। ওকে, সো 2 নাম্বার যে পার্টটা সেটা হচ্ছে আমার এই জায়গায় বলতেছে কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব। কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব। আচ্ছা এখন কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাবের মধ্যে একটা জিনিস আছে mvr = nh/2π। আচ্ছা এইটাতেই কিন্তু হচ্ছে হাইজেনবার্গ অ্যাটাক করছিল। সে একই সাথে অবস্থানও বের করতেছে n, n মানে অবস্থান, আবার একই সাথে ভরবেগও বের করতেছে mv। এইখানেই কিন্তু হাইজেনবার্গ অ্যাটাক করে বলছিল যে আমরা জানি বোর পরমাণু মডেলের কি আছে, একটা লিমিটেশনস আছে যে আমরা যদি কাজ করতে যাই তাহলে হচ্ছে অবস্থান এবং ভরবেগ কোন একটা পার্টিকেলস বা কণার ক্ষেত্রে আমরা বের করতে পারি না, বা ওয়েভ প্রপার্টি যদি থাকে তারও একসাথে বের করতে পারি না, কিছু হাবিজাবি কাহিনী আছে। ওকে, সো আমি এগুলো একটু বলি কোনটা কি বুঝাইতেছে, কোনটা কি বুঝাইতেছে। আচ্ছা, এম ভি আর ইকুয়ালস টু NH/2π। আচ্ছা এবার এইখানে ওকে, তো এখানে এন কি, এন হচ্ছে আমার অরবিট। বাংলায় আরেকটা, ইংলিশে আরেকটা ওয়ার্ড আছে শেল, এটাকে আরেকটা ওয়ার্ডে বলে কক্ষপথ, এটার আরেকটা ওয়ার্ডে বলে শক্তি স্তর। একই জিনিস ভাই, যেই লাউ সেই কোদো। হ্যাঁ, বাস্তবে যদিও লাউ আর কোদো সেম না আই গেস। n = 1 এটা হলে কে হবে, এটা তো আমরা জানি। n = 2 এন্ড সো অন, এগুলো হইতে পারে এন্ড সো অন। ওকে, সো তারপর m যেটা আছে এটা হচ্ছে মাস অফ ইলেকট্রন, মাস অফ ইলেকট্রন, ইলেকট্রনের মাস বসাবো এখানে। আর একটা জিনিস তো মাথায় রাখবা, এটা হচ্ছে ভালো করে শোনো, কথাটা ভালো করে শোনো। এইখানে তুমি n এর ভ্যালু যত বসাবা, n এর ভ্যালুর সাপেক্ষে তুমি এখানে যে বেগটা পাবা সেটা পাবা vn, এবং যে রেডিয়াসটা পাবা সেটা পাবা rn। মানে কি, ভালো করে শোনো কথাটা, ভালো করে শোনো। এইখানে তুমি যদি 2 বসাও তাহলে এখানে পাবা 2 নাম্বার শক্তি স্তরের ইলেকট্রনের বেগ। যদি এখানে 3 বসাও তাহলে এখানে পাবা 3 নাম্বার শক্তি স্তরের ইলেকট্রনের বেগ। এখানে যদি 3 4 বসাও এনে পাবা 4 নাম্বার শক্তি স্তরের ইলেকট্রনের বেগ। 5 বসালে 5, 6 বসালে 6। এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে ভাইয়া এখানে n এর ভ্যালু তুমি 1 বসালে তাহলে পাবা 1 নাম্বার কক্ষপথের রেডিয়াস, এনে 2 বসালে পাবা 2 নাম্বার কক্ষপথের রেডিয়াস, 3 বসাইলে এনে পাবা 3 নাম্বার কক্ষপথের রেডিয়াস। যদিও এই ফর্মুলা নিয়ে অনেক মারপেচ আছে, একটা কথা তো বললামই, হাইজেনবার্গ এখানেই অ্যাটাক করছিল, অবস্থান এবং ভরবেগ একসাথে আসতেছে, এই জিনিসটা আমরা জানি। ওকে, সো কিছু ঝামেলা আছে, সো এটা মনে রাখো। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে ভাই এই যে ভাইয়া আমার ভাই মোহাম্মদ এইচ, ভাই মোহাম্মদ এইচ, হ্যাঁ প্লাঙ্কস কনস্ট্যান্ট, তাবলিগে গেলে সবাইকে ভাই মোহাম্মদ ডাকে।
প্লাঙ্কস কনস্ট্যান্ট। ওকে, সো এইখানে এইচ এর ভ্যালু কত? 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। এইটার ভ্যালু এবং ইউনিট দুইটাই আমি মনে রাখবো, এটার ভ্যালু এবং ইউনিট দুইটাই আমি মনে রাখবো। কখনোই যেন এমন না হয় যে আমি ভ্যালু মনে আছে ইউনিট মনে নেই। আচ্ছা, এগুলা কিন্তু সিজিএস একক হতে পারে, আগে যাইতে পারে, সো এই ভ্যালুগুলো একটু সাবধানে ডিল করতে হবে। ওকে, এবার এটাতে আসো। এইখানে কি বলতেছে? আমরা কিন্তু বেসিক্যালি থিওরি পড়তেছি, আমরা অলরেডি দুইটা থিওরি পড়ে ফেলছি। একটা থিওরি পড়লাম হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত বোরের পরমাণু মডেলের, আরেকটা পড়লাম হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত। এবার 3 নাম্বারটা কি বলতেছি? শক্তির শোষণ বা বিকিরণ সংক্রান্ত। একটু একটু কথা বলি। ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, শক্তি শোষণ করে যায়, হ্যাঁ, এই শোষণটা না পার্মানেন্ট হয় না, এটা টেম্পোরারি শোষণ হয়, মনে রাখবা। যদি পার্মানেন্ট শোষণ হতো ইলেকট্রন কিন্তু আর ব্যাক করে আসতো না, বাউন্স ব্যাক করে আসতো না, যেটা ব্ল্যাক বডি রেডিয়েশনে হয়। বা তুমি যদি ব্ল্যাক হোলে চিন্তা করো, তুমি কেন ওই জায়গায় লাইট দেখো না? তুমি লাইট দাও, ওইখানে এনার্জি অ্যাবজর্পশনটা পার্মানেন্ট হয়, দ্যাটস ওয়াই লাইট ব্যাক করে আসে না। সো মনে রেখো, মিনিংস হচ্ছে এই যে এই জায়গায় তুমি এভাবে চিন্তা করো, ধরো এইখানে একটা ইলেকট্রন আছে, ভাই একটা ইলেকট্রন আছে, তুমি এটাকে শক্তি দিতেছো, এই জায়গায় শক্তি দিতেছো, এই যে দিচ্ছ, এবার সে শক্তি শোষণ করে উপরে যাবে। উপরে যখন যাবে, এই যে শক্তিটা শোষণ করবে, এই শক্তি শোষণটা হবে তার টেম্পোরারি, নট পার্মানেন্ট। ওকে, তাহলে শক্তি শোষণ করে সেই না আসলো, এটা অবশ্যই কি ধরনের শোষণ? টেম্পোরারি, মানে কি অস্থায়ী, টেম্পোরারি। ওকে, এবার স্বাভাবিকভাবে তাহলে সে কই থেকে চলে আসবে? এখান থেকে চলে আসবে সে। এবার এটা থেকে চলে আসবে আবার, কারণ শক্তি টেম্পোরারি শোষণ করছে, একটু পরে সে ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে সে তার আগের জায়গায় চলে আসবে। হ্যাঁ, এটা হচ্ছে হঠাৎ করে বড়লোক হওয়া মানুষের মতো। পকেটে টাকা আসলে অনেক আকাশে উঠতে থাকে, আল্লাহ তাআলা দেখবো হঠাৎ করে তাকে নামায় দেয়, সে আবার যেই লাউ সেই কদুতে চলে যায়। সো ইলেকট্রন অনেকটা ওইরকম, হঠাৎ করে টাকা আসে, সে উপরে উঠে আকাশে উঠতে থাকে। সো যখন শক্তিটা চলে যায়, তখন কিন্তু সে আবার ভাই আমি আবার গরিব হয়ে গেছি, এরকম আর কি। হ্যাঁ, সো সে আবার আগের জায়গায় চলে আসে। ওকে, সো এই জিনিসটাকে যখন যাওয়া আসা করে, তখন সেটা এনার্জি রিলিজ করে, এনার্জি রিলিজ করে। এই এনার্জি রিলিজটাকে আমরা বলতেছি হচ্ছে ডেল্টা ই পরিমাণ। এই ডেল্টা ই পরিমাণ এনার্জি রিলিজ করে। হ্যাঁ, এই যে এইটাকে আমরা বলতেছি ডেল্টা ই, ডেল্টা ই ইকুয়ালস টু ই2 মাইনাস ই1। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি এভাবে বলা ঠিক না, এটা এভাবে বলা ঠিক না, আমি এটা এভাবে বলি। আসলে ঠিক না বলা ঠিক না, মানে ঠিক না এটা বলাও ঠিক না। আচ্ছা, যাই হোক, ডেল্টা ই এটাকে আমরা এইভাবে লিখবো, ই ফাইনাল মাইনাস ই ইনিশিয়াল। হ্যাঁ, তাহলে এখান থেকেও তুমি ডেল্টা এর ভ্যালু পাবা। এবং এখানে এই নিউ যে ওয়ার্ডটা, এটা বেসিক্যালি আর কিছুই না, এটা বেসিক্যালি ফ্রিকোয়েন্সি। আর এটা পেনের কি হইছে আজকে? ফ্রিকোয়েন্সি হঠাৎ করে ছেড়ে ছেড়ে দিচ্ছে, আর টর্চার সহ্য করতেছে না। আচ্ছা, যাই হোক, সো এই নিউ এটাকে আমরা অনেক সময় এফ দিয়ে প্রকাশ করি, একই জিনিস। এটা মানি আবার 1/T, এগুলো আমরা জানি, ওই যে ওয়েব প্রপার্টি যেগুলো পারি, ওই যে পর্যায়কালের সাথে কম্পাঙ্কের যে সম্পর্কটা উল্টা, ওটা আমি বললাম আর কি এখানে। এখন এইটার ইউনিটটা একটু বলি। এটার ইউনিট, এটার একটা ইউনিট আছে হচ্ছে হার্জ, আমরা জানি। 2 নাম্বার হচ্ছে পার সেকেন্ড। অনেক বইয়ে দেখবা এটাকে এইভাবে লেখে, ভিআইভি পার সেকেন্ড। মানে কি ভাইয়া? ভাইব্রেশন পার সেকেন্ড। বা বাংলায় যদি বলো, এটা তুমি বলতে পারো ইউ ক্যান সে কম্পন পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে সে কয়বার কাঁপে, এটাও বেসিক্যালি ফ্রিকোয়েন্সি বোঝায়। সো এবার আমরা একটা ফর্মুলা যদি দেখি, এটা আমরা ওয়েবে দেখছিলাম 910 এ, ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। এবার লাইটের ক্ষেত্রে জিনিসটা কি হবে? এখানে কিন্তু মানে ফোটন নিয়ে কাজ, মানে লাইট নিয়ে কাজ। তাহলে এখানে আমরা যদি বলি, তাহলে ভি এর জায়গায় কি আসবে? ভি এর জায়গায় আসবে সি। এখন এফ এর জায়গায় আমরা কি ইউজ করতেছি? নিউ ল্যামডা। তাহলে এখান থেকে তুমি যদি চাও নিউ ইকুয়ালস টু কি লিখবা? নিউ ইকুয়ালস টু বলবা সি বাই ল্যামডা। তাহলে এই জিনিসটাই এখানে লিখছে, নিউ ইকুয়ালস টু সি বাই ল্যামডা। এই যে এই জায়গা, এখানে কিন্তু আবার এফ কে ইন্ট্রোডিউস করছে, একই জিনিস। মনে রাখবা ভাই, এগুলা কিন্তু যেই লাও সেই কদু টাইপ। হ্যাঁ, আচ্ছা, এইখানে আরেকটা দুটো একটা কথা বলে রাখি। এনার্জি যত বেশি হবে, কম্পাঙ্ক তত বেশি হবে, তরঙ্গ দৈর্ঘ্য তত কম হবে। তাহলে এই সম্পর্কটা মনে রাখবা যখন আমরা বোর পরমাণু মডেলে যাব। এইটা আমার এত বেশি কাজে লাগবে, বিলিভ করো ভাই, এই যে এই সম্পর্কটা এত বেশি কাজে লাগবে তোমার চিন্তার বাইরে। যে যদি কম্পাঙ্ক যত বাড়ে, শক্তি তত বাড়ে, তরঙ্গ দৈর্ঘ্য তত কমে। এবার আমি যদি তোমারে বলি, ধরো তোমার সামনে দুটো তরঙ্গ দৈর্ঘ্য আছে, একটা অনেক বড় তরঙ্গ দৈর্ঘ্য, একটা অনেক ছোট তরঙ্গ দৈর্ঘ্য, কোনটা শক্তি বেশি? তুমি বলবা ভাই বড়টার মনে শক্তি বেশি। না ভাইয়া, যার তরঙ্গ দৈর্ঘ্য বড় তার শক্তি কিন্তু কম। এই জন্য কিন্তু আমরা এখান থেকেই বলি ছোট মরিচের ঝাল বেশি। তাহলে তোমার যদি জিজ্ঞেস করে ছোট মরিচের ঝাল বেশি কই থেকে আসছে, তুমি তরঙ্গ দৈর্ঘ্যের ব্যাখ্যাটা দিতে পারো। ওকে, ডান। সো আমরা এবার
যা শিখলাম এগুলো ইউজ করে কিছু বিকল্প পদ্ধতি, আচ্ছা মানে আমরা এখানে বিকল্প পদ্ধতিটা কেন বলতেছি, আচ্ছা অল্টারনেটিভ পদ্ধতি বলার আগে আরেকটা কথা হচ্ছে আমরা অন্যান্য উপায়টা বের করতে পারি, সমস্যা নেই, বের করতে পারি না তা না, আমাদের মুখস্থ করতে এবং ফর্মুলাগুলো অনেক কঠিন এবং অনেক জটিল। সো আমরা ওই জায়গাটা থেকে বের হয়ে এসে আমি চেষ্টা করতেছি বিকল্প পদ্ধতিতে জিনিসটাকে ইন্ট্রোডিউস করে দেওয়া। মোটামুটি ভাবে এটা খুবই মানে ইজি এবং মানে মোর কি বলবো ও মোর 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 ইজিয়ার, বেসিক্যালি ইজি এবং ইজিয়ার যাই ওয়ার্ড যাই হোক। ওকে, সো এনতম কক্ষপথে ইলেকট্রনের শক্তি এটা বের করতে বলছে। সো এখানে ইএন এনতম কক্ষপথের শক্তি, এটাকে আমরা এইভাবে লিখি ইএন ইকুয়ালস টু, এই ভ্যালুটা লিখি 2.18 ইন্টু 10⁻⁻18 লিখলাম। 18টা ভালো হয় নাই, মুছে দিই। 10⁻⁻18 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এখানে মাইনাসটা, এই মাইনাস কিন্তু ভাইয়া শক্তির মান মাইনাস বোঝাচ্ছে না, এই মাইনাস চিহ্নটা কিন্তু খুবই সিগনিফিক্যান্ট, এগুলা আসলে বলতে গেলে অনেক সময় লাগবে। মানে যে কোনো জায়গায় মাইনাস দেখে ভাইবো না যে এই সংখ্যাটা মাইনাস, এখানে মাইনাস বোঝাচ্ছে একটা কিছু যেটা আমরা বিরুদ্ধে কাজ করতেছি বা এইরকম একটা কিছু যা এই ভ্যালুটাকে ইন্ডিকেট করতেছে না। যেরকম ধরো আমি যদি বলি উত্তর দিকে -5 মিটার যাচ্ছি, তার মানে অ্যাকচুয়ালি আমি যাচ্ছি দক্ষিণ দিকে, তার মানে এখানে মাইনাস বোঝাচ্ছে মানে ডিরেকশন। সো সামটাইমস মাইনাস মানে কিন্তু মানে ভ্যালুটা মাইনাস ওটা বোঝায় না আর কি। হ্যাঁ, সো মাইনাস এখানে একটা সিগনিফিকেন্স ওয়ার্ড মানে রোল প্লে করতেছে, সেটা হচ্ছে আকর্ষণ বলের বা বিকর্ষণ, মানে ইলেকট্রন তো হচ্ছে নিউক্লিয়াসের দিকে আসতে চায়, এখানে হচ্ছে আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ, এই মাইনাসটা বোঝায় এটা। ওকে, সো এনতম কক্ষপথের ইলেকট্রন বেগ এটাও তুমি এখানে চাইলে একটু ইন্ট্রোডিউস করে দিতে পারো, এটাকে এইভাবে লিখতে পারো। আচ্ছা একেবারে লিখে ফেলি 2.18 ইন্টু 10⁻⁶, আর এখানে লিখে ফেলবো জেড ডিভাইডেড বাই এন। রিমেম্বার দ্যাট ওয়ান থিং ভাইয়া, এখানে যে জিনিসগুলো করা হয়েছে এই বিকল্প, হ্যাঁ বিকল্প অপশন হাতে রেখে, এটা সবই কিন্তু মিটার পার সেকেন্ড অথবা হচ্ছে মিটার অথবা হচ্ছে জুল। মানে কি ভাইয়া, এই বিকল্প কিন্তু হচ্ছে এসআই এককের জন্য। হ্যাঁ, এইটা এটা কি লিখলাম ভাই, সরি ভাই মাফ করে দাও, আমি ছোট, আমাকে মারবেন না। এটা হচ্ছে সবই এসআই এককে, সবই এসআই এককে। হ্যাঁ, তারপর এনতম কক্ষপথের চাইলে আমি এখানে কি বের করতে পারবো, ব্যাসার্ধ বের করতে পারবো। এক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে, আচ্ছা এখানে চাইলে তুমি এটাকে আবার অ্যাংস্ট্রমে নিয়ে নিতে পারো, অ্যাংস্ট্রমে না নিলেও সমস্যা নেই, আমরা এসআই এককেই রাখি। ওকে, তাহলে 5.29 ইন্টু 10⁻⁻11 ইন্টু এন স্কোয়ার ডিভাইডেড বাই জেড। ঠিক আছে, সো এইটা তুমি যে কারোর জন্য ইউজ করতে পারবা। কেন এরকম স্ট্যান্ডার্ড ভ্যালু চলে আসতেছে, কারণ কি জানো, আমি একটু বলি, এম তারপর ই তারপর এইচ, এই যে ভ্যালুগুলা, এই ভ্যালুগুলা কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট। মানে প্রত্যেকটা ইকুয়েশন এত কষ্ট করে এই যে এনতম কক্ষপথের শক্তি -m⁴ n স্কয়ার, হাবি যাবি এগুলো মুখস্থ করার দরকার নেই, এটা মুখস্থ করে রাখলে মোটামুটি ইজিয়ার হয়ে যায় জিনিসগুলো। এবং এতে কিন্তু যে হাইড্রোজেনের জন্য হলে কিন্তু ডিরেক্টলি এই যে এনতম কক্ষপথের শক্তি 2 নম্বর কক্ষপথের শক্তি n স্কয়ারের সাথে কানেকশন করে করে আমরা বের করতে পারি, খুবই ইজি উপায়। সো এটা খুবই একটা অল্টারনেটিভ ওয়ে, আমরা ওইটা মুখস্থ চাইলে করতে পারি, বাট আমার মনে হয় যে এটা বেশি মানে প্রেফারেন্স পাবে, মানে ইজি হবে জিনিসটা। ওকে, সো আমরা এবার এটা করি, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এটা কি বলছে, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি আমরা অলরেডি বলছিলাম, কোন একটা কণার অবস্থান এবং ভরবেগ আমরা একসাথে নির্ণয় করতে পারি না, কোন একটা কণার অবস্থান এবং ভরবেগ আমরা একসাথে নির্ণয় করতে পারি না। আচ্ছা, তবে এটা একটু খেয়াল রাখতে হবে, তুমি হাইজেনবার্গ যে কোনো জায়গায় অ্যাপ্লাই করে দিলে হবে না, যে কোনো জায়গায় অ্যাপ্লাই করে দিলে হবে না, আবারও বলতেছি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করে দিলে হবে না, যার কণা ধর্ম আছে এবং যার তরঙ্গ ধর্ম দুইটাই আছে, এই দুইটাই যার আছে তার মধ্যে তুমি অ্যাপ্লাই করতে পারবা। মানে কণা ধর্ম থাকতে হবে এবং একই সাথে তরঙ্গ ধর্ম থাকতে হবে। যদি এই দুইটা একসাথে থাকে তাহলে হাইজেনবার্গের নীতি তুমি অ্যাপ্লাই করতে পারবা। খুব কিছু কমন এক্সাম্পল দিতে পারি, ধরো এই রুমটা অন্ধকার, পুরোটা অন্ধকার, এখন আমারও দেখা যাচ্ছে না, আমি কালো নিজ্ঞা মানুষ, আমার দেখা যায় না এমনিও। আচ্ছা ধরো এই রুমটা পুরোটা অন্ধকার, তাহলে ইলেকট্রন একটা এই রুমে রাখলাম, কই ঘুরতেছে ফিরতেছে আমি জানি না, তার মানে ইলেকট্রনের অবস্থান তুমি জানো না। বাট হ্যাঁ এটা বলতে পারবা ইলেকট্রন এই পুরো রুমের ভিতরে, কিন্তু এটা তো এক্সাক্ট পজিশন না, কিন্তু ইলেকট্রনকে তুমি প্রিসাইজ করতে পারতেছো না। ওকে, এবার কথা হচ্ছে ইলেকট্রনের অবস্থান তুমি জানো না, কিন্তু না তুমি ওই যে বোরের পরমাণু মডেল থেকে MBr = NH/2π থেকে MB ওই পার্টটা বের করে ফেলতে পারবা, কিন্তু ভরবেগ কিন্তু বের করে ফেলতে পারবা। এবার আমি যে লাইটটা জ্বালাই দিই, তুমি বলবা যে ইলেকট্রনটা আমি দেখবো, ইলেকট্রন ঘুরতেছে ফিরতেছে ঘুরতেছে ফিরতেছে, ইলেকট্রনের অবস্থান জানি কিন্তু ভরবেগ কি জানি না, ভরবেগ জানি না। কেন জানি না জানো, ইলেকট্রন কিন্তু শক্তি শোষণ করে তার মোমেন্টাম চেঞ্জ করে ফেলবে।
তাহলে যেটা হবে মোমেন্টাম সে কতটুকু, সে তো আমাকে বলবে না যে আমি এতটুকু শক্তি শোষণ করছি আমার মোমেন্টাম এতটুকু চেঞ্জ হয়েছে, কিন্তু সে বলবে না। তো মোমেন্টাম চেঞ্জ হয়ে যাবে এই জায়গাটা। আবার আমি বলছি অবস্থান জানি কিন্তু ভরবেগটা আমার জন্য ঝামেলা হয়ে যাচ্ছে। মিনিংস হচ্ছে অবস্থান এবং ভরবেগ দুটো একসাথে বের করতে আমরা পারি না, এটা একটু খেয়াল রাখো। ওকে, সো এখানে কি বলা হচ্ছে জিনিসটা ইকুয়েশন আকারে যদি বলো, ইকুয়েশন বলতেছে যে ডেল্টা এক্স এটা হচ্ছে অবস্থানের অনিশ্চয়তা। কোথায় লিখছে, এই যে অবস্থান নির্ণয় অনিশ্চয়তা, দাগায় দিই, ডেল্টা এক্স অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তা। আর ডেল্টা পি এটা হচ্ছে ভরবেগের, এই যে ভরবেগ নিয়ে কাজ, ভরবেগ নিয়ে কাজ। এই দুটার কানেকশন হচ্ছে ডেল্টা এক্স। আমরা যখন ম্যাথ করব আমাদের ফিজিক্সেও কিন্তু এটা আছে, ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি ইকুয়ালস টু এইচ ডিভাইডেড বাই 4 পাই, একদম ডিরেক্টলি এটা ইউজ করে দেব। ঠিক আছে, সো এটা কি নিয়ে কাজ করতেছে, এটা কাজ করতেছে অবস্থান নিয়ে। আমরা অঙ্ক করার সময় কিন্তু ইকুয়ালস টু লিখবো, আর যখন পরীক্ষায় এক্সপ্রেশন আসে তাহলে কিন্তু আমরা এটা লিখবো, যদিও এটা এনার্জি এবং টাইমের সাথেও কানেক্টেড আছে। মানে ডেল ই ইন্টু ডেল পি গ্রেটার অর ইকুয়াল এইচ বাই 4 পাই, এনার্জি এবং টাইমের সাথে ওটা কানেক্টেড, তোমরা চাইলে এটা দেখতে পারো। ওকে, সো এটা হচ্ছে আমার কি নিয়ে কানেকশন, ভরবেগ নিয়ে কানেকশন। ওকে, এখানে একটা জিনিস আমরা একটু বলতে পারি, খেয়াল করে দেখো, ইফ 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 আমি যদি বলি ডেল পি 0, এটাকে 1 নং ইকুয়েশন দাও, এটাকে একটা ইকুয়েশন দিয়ে রাখো, 1 নং ইকুয়েশন। তাহলে ডেল পি ইকুয়াল টু 0 হয় ফ্রম 1, তুমি কি বলবা, তুমি বলবা তাহলে ডেল এক্স ইনফিনিটি হয়ে যাবে। এটার মানে কি, এটার মানে হচ্ছে মানে একটা পার্টিকেলস মানে ইলেকট্রন যদি চিন্তা করো, ইলেকট্রনের ভরবেগ শূন্য, ভর তো শূন্য হতে পারবে না, তাহলে বেগটা যদি কখনো শূন্য হয়ে যায়, মানে ইলেকট্রন যদি কখনো থেমে যায়, তাহলে তাকে অ্যাকচুয়ালি খুঁজেই পাওয়া যাবে না, কারণ অবস্থানটা এত বেশি হয়ে যাবে, মানে অবস্থানের অনিশ্চয়তাটা, তাকে অ্যাকচুয়ালি খুঁজেই পাওয়া যাবে না, এত ঝামেলা লেগে যাবে। এবং আরেকটা জিনিস আমরা বলতে পারি এই জায়গাটায়, আরেকটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে আরেকটা জিনিস বলতেছি যে ডেল এক্স যত বেশি হবে ডেল পি তত কি হবে, কম হবে। কেন, কারণ তুমি দেখো ওই পাশে নিলে তো ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে না, কনস্ট্যান্ট। তো কিভাবে, এই দেখো ডেল এক্স ইন্টু ডেল পি, এই যে এইচ বাই 4 পাই এটাকে আমি একটা কনস্ট্যান্ট ধরতেছি, তাহলে এখানে লিখতেছি কে ইকুয়ালস টু কে। তাহলে এখানে আমরা কি বলতে পারি, ডেল এক্স ইকুয়ালস টু কে ইন্টু 1 বাই ডেল পি। তাহলে এখান থেকে আবার কি বলতে পারি, ডেল এক্স সমানুপাতিক 1 বাই ডেল পি। তাহলে অবস্থান এবং ভরবেগ তাদের মধ্যে সম্পর্কটা কিরকম, ব্যস্তানুপাতিক। দ্যাটস আমরা কিন্তু বলি ডেল এক্স যত বাড়বে ডেল পি তত কমবে। তার মানে এটা সাম আপ কি, একটা ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ একসাথে নির্ণয় করা যায় না। দ্যাটস ইট। ওকে, সো এরপরে আমাদের হচ্ছে ডি ব্রগলি তরঙ্গ সমীকরণ। এইটা কার জন্য খাটবে, এইটা সবার জন্য খাটবে না, এটা ভালো করে খেয়াল করো। এটা একটা মাইক্রোস্কোপিক অবজেক্টের জন্য খাটবে, তুমি যে কোনো অবজেক্টের জন্য এটা অ্যাপ্লাই করতে পারবে না, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে এই যে ভেলোসিটি আছে, যেটা ভেলোসিটি ক্লোজ এনাফ টু সি হইতে হবে, মানে যে অবজেক্টটা নিয়ে তুমি ডিল করতেছো ওই অবজেক্টের ভেলোসিটি অবশ্যই লাইট ভেলোসিটির কাছাকাছি হইতে হবে। যদি এমন হয় ওই অবজেক্টের ভেলোসিটি লাইট ভেলোসিটির কাছাকাছি না হয় বা অনেক কম হয়ে যায়, তখন কিন্তু ডি ব্রগলি তরঙ্গ সমীকরণ খাটবে না। এবার ডি ব্রগলি তরঙ্গ সমীকরণ কি বলতেছে তোমাকে, ডি ব্রগলি তরঙ্গ সমীকরণ তোমাকে বলতেছে দুইটা প্রপার্টিজ নিয়ে, মানে একটা বস্তুর কণা ধর্ম এবং তরঙ্গ ধর্মের সাথে সে কানেকশন করতেছে। তাহলে এখানে সে দুইটা প্রপার্টিজের মধ্যে রিলেশন এস্টাবলিশ করতেছে। এই ডি ব্রগলি সাহেব কিন্তু ভাইয়া খুবই স্মার্ট একজন কেমিস্ট বা ফিজিক্স বলতে পারো, সে যতগুলো ফর্মুলা ইন্ট্রোডিউস করছে ইন কোয়ান্টাম মেকানিক্স কোনোটাই ভুল না, সবই মোটামুটি অ্যাকুরেট। ওকে, সো এটার কণা ধর্ম, এটার আরেকটা ধর্ম আছে, এটার আরেকটা ধর্ম হচ্ছে তরঙ্গ ধর্ম। এই দুজনের মধ্যে আমরা কি করতেছি, এই দুইজনের মধ্যে রিলেশন দুইজনের মধ্যেই আমরা করি। তাহলে এখানে আমরা এই দুইজনের মধ্যে রিলেশন করতেছি, দ্যাটস ইট। সো এই দুজনের মধ্যে রিলেশনটা আমরা কিভাবে করতেছি, আমরা ম্যাক্স প্লাঙ্ক এবং আইনস্টাইন এই দুজনকে একসাথে ইন্ট্রোডিউস করতেছি জিনিসটাকে। খেয়াল করে দেখো কিভাবে লিখতে পারি, ই ইকুয়ালস টু তুমি কি জানো এমসি স্কোয়ার টোটাল এনার্জি, আবার তুমি এই ম্যাক্স প্লাঙ্কের ওই যে ফোটনের এনার্জি থেকে কি জানো এসসি বাই ল্যামডা। তাহলে এখান থেকে দুইটা ইকুয়াল এনার্জি ধরে, তাহলে এমসি স্কোয়ার ইকুয়ালস টু এইচসি বাই ল্যামডা। তাহলে সি সি কাটাকাটি যাবে, ছি ছি কাটাকাটি গেল, তাহলে এইচ বাই ল্যামডা। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এম ইন্টু সি, মানে হচ্ছে ভরবেগ। তাহলে এই যে ভাইয়া ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই পি। এবার এই কোয়েশনের সবচেয়ে ইম্পর্টেন্ট প্যাটার্নটা কি জানো, আমি যদি বলি এখানে ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই পি, এইখানে আমরা এটা বলবো এইটা বস্তুর কণা ধর্মকে ডিটেক্ট করে, মানে আমি যে অবজেক্টটা নিয়ে কাজ করতে সেটা কণা ধর্মকে রিপ্রেজেন্ট করে। আর এই ল্যামডা যেটা আছে এটা বস্তুর ওয়েভ প্রপার্টিজ যেটা আছে, ওয়েভ ধর্ম, মানে বাংলায় যদি, আর ধর্ম ওয়ার্ডটা বাজে গেছে মুছে দিচ্ছি, এটা হচ্ছে তরঙ্গ ধর্ম
এইটাকে ডিটেক্ট করে বা আইডেন্টিফাই করে আর কি। তার মানে এদের সাথে সম্পর্ক কি রকম? এদের সম্পর্ক কিন্তু হচ্ছে ব্যস্তানুপাতিক। খেয়াল করে দেখো, তরঙ্গ ধর্ম এবং কণা ধর্মের সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক। আচ্ছা, তো এই জিনিসটা এখানে বলা হয়েছে এবং পুরো প্রুফটা আমরা এখানে করলাম। দ্যাটস ইট। এইখানে একটা জিনিস আমি একটু বলি, এটা খুবই ইন্টারেস্টিং। এই যে এই ইকুয়েশনটা, এটা অনেক বইয়ে দেখবা। এটাতে কি বলে জানো? ইলেকট্রন যদি 1 নাম্বার শক্তি স্তরে থাকে তাহলে এখানে ওয়েভ কমপ্লিট হবে একটা। ইলেকট্রন যদি 2 নাম্বার শক্তি স্তরে থাকে তাহলে ওয়েভ কমপ্লিট হবে দুইটা। ইলেকট্রন যদি 3 নাম্বার শক্তি স্তরে থাকে ওয়েভ কমপ্লিট হবে তিনটা। ইলেকট্রন যদি 4 নাম্বার শক্তি স্তরে থাকে ইলেকট্রন ওয়েভ কমপ্লিট হবে চারটা। এটা মনে রাখো। আচ্ছা, সো আমরা এটা একটু করি এবার। এবার আমাদের সাথে চলে আসলো হচ্ছে শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ। এটা খুবই 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 ইম্পর্টেন্ট। এখানে কিছু জিনিসপত্র আমাকে একটু বলতে হবে। টার্মগুলা যেগুলো যেগুলো পরীক্ষা আসে সেগুলো আমি এখানে বলতেছি। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাকে এই জায়গায় সাই, এটাকে একটু বুঝতে হবে। সাই এটা একটা ওয়েভ ফাংশন, বাংলায় আমরা কি বলি? তরঙ্গ ফাংশন। এটার একটা ভ্যালু আমি যদি এইভাবে লিখি এক্স ওয়াই জেড, এটা কি ইন্ডিকেট করে এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, ভালো করে বোঝার চেষ্টা করো। এই এক্স ইন্ডিকেট করে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এই ওয়াই ইন্ডিকেট করে সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটা ইন্ডিকেট করে হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। ইন সাম কেসেস এটাকে আমরা অ্যামপ্লিটিউড বা বিস্তার আকারেও আইডেন্টিফাই করি। তাহলে সাইকে আমরা অনেক জায়গায় কি হিসাবে আইডেন্টিফাই করি? বিস্তার। এখন ভাইয়া কথা হচ্ছে বিস্তার মানে কি? বা ইলেকট্রন বা যে কোনো একটা তরঙ্গ যদি মুভ করতে থাকে তার যে বিস্তার, সর্বোচ্চ যে সরণটা, এই যে সর্বোচ্চ যে সরণটা, এইটাকে আমরা বিস্তার বলি। হ্যাঁ, এইটাকেও ইন সাম কেসেস সাই দিয়ে রিপ্রেজেন্ট করে। ওকে, সো এখন আমি যদি তোমাকে বলি সাই, ধরো এরকম দিলাম 2 0 0, তাহলে এটা কি ইন্ডিকেট করতেছে? তুমি বলবা যে ভাই এটা ইন্ডিকেট করতেছে এন এর ভ্যালু, এটা ইন্ডিকেট করতেছে এল এর ভ্যালু, এটা ইন্ডিকেট করতেছে এম এর ভ্যালু। তাহলে এম কয়টা আছে? 0টা। তাহলে এটা কোনটাকে ইন্ডিকেট করতেছে? L0। এবার L0 এটার মানে কি? তুমি বলবা তাইলে কি ভাইয়া এটা কোনো কারণে 2s কে ইন্ডিকেট করতেছে? এক্স্যাক্টলি ভাইয়া, এটা 2s কে ইন্ডিকেট করতেছে। এটা হচ্ছে সাইয়ের ইয়া, মানে এতক্ষণ যা যা বললাম আর কি। আর বাকি জিনিসপত্রগুলো এখানে লেখা আছে, এত ডিটেইলসে এটা যতটুকু দরকার আমি ঠিক ততটুকু এখানে বলতেছি। ওকে, একটা পয়েন্ট গেল। এগুলোর আইগেন ভ্যালু রিলেটেড কিছু কথাবার্তা আছে, চাইলে হায়ার স্টাডিজে পড়তে পারো। এখানে স্টেট ফাংশন, ভেক্টর ফাংশন, এগুলো অনেক ফাংশন টাংশন আছে। ইভেন তো ডেল্টা ফাংশন নামে একটা ফাংশন আছে এই জায়গাটায়। সো চাইলে পড়তে পারো আর কি। ওকে, এবার সাই স্কোয়ার এটা কি ইন্ডিকেট করে? সাই স্কোয়ার এটা বেসিক্যালি অরবিটাল ইন্ডিকেট করে। এখন অরবিটাল মানে কি? অরবিটাল মানে হচ্ছে প্রবাবিলিটি, 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 প্রবাবিলিটি। এখন কিসের প্রবাবিলিটি? ইলেকট্রন পাবার কত পার্সেন্ট রেঞ্জ? 90 to 95%। তাহলে সাই স্কোয়ার বেসিক্যালি ইন্ডিকেট করে একটা অরবিটাল, যেটা প্রবাবিলিটিকে ইন্ডিকেট করে। কিসের প্রবাবিলিটি? ইলেকট্রন পাওয়ার রেঞ্জ কত? 90 to 95%। এই এটা অস্বাভাবিক কিছুই না, বুয়েট এটা দিয়ে দিতে পারে। বলবে যে শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণটা লেখো। সো একটু মাথায় রেখো আর কি এটা। ওকে, সো এখানে আমরা যেটা বলতেছিলাম ওই যে সাই স্কোয়ার নিয়ে, সেই সাই স্কোয়ারটা এখানে খুব সুন্দর করে তোমাদেরকে সংজ্ঞা আকারে ডিফাইন করা আছে। আমি একটু পড়ি, খেয়াল করো, একটু পড়ি। সাই স্কোয়ার কোন অবস্থানের ইলেকট্রনের বা ইলেকট্রন ম্যাগের তীব্রতা নির্দেশ করে। সাই স্কোয়ার কোন অবস্থানে ইলেকট্রনের উপস্থিতির সম্ভাব্যতা নির্দেশ করে, যেটা আমরা বলছিলাম ত্রিমাত্রিক স্থানে নির্দিষ্ট ইলেকট্রনের অবস্থানের সম্ভাব্যতা কয় পার্সেন্ট, কয় পার্সেন্ট? এই যে 90 থেকে 90, 95%। সমারফিল্ড এটাকে অরবিটাল নামে অভিহিত করেন। আমরা কিন্তু এই যে পুরো জিনিসটা যে করতেছি সমারফিল্ড, আমরা ফার্স্টে বলছিলাম বৃত্তাকার পথে করে। সমারফিল্ড কিন্তু কোন পথে বলছিল? সমারফিল্ড, সমারফিল্ড কিন্তু বৃত্তাকার পথে ইন্ট্রোডিউস করে নাই। সে বলছিল ভাই ইলেকট্রন অ্যাকচুয়ালি বৃত্তাকার পথে ঘুরে না। ইলেকট্রন কোন পথে ঘুরে? উপবৃত্তাকার। দ্যাটস ইট। আর বাকি জিনিসগুলো এইটা ভাই, এইটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এটা মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট। মানে ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি থেকে সাই স্কোয়ার এবং ডি নিউ, এটা ফ্রিকোয়েন্সি, এটার রেঞ্জ হচ্ছে 1। আমরা লিমিটে কিছু ভ্যালু মুখস্থ করে ফেলি না, n টেন্ডস টু ইনফিনিটি এ টু দি পাওয়ার x, আবি যাবি আবি যাবি আবি যাবি, ওই রকম এটা মুখস্থ রাখবা। মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সাই স্কোয়ার ডি নিউ এর ইন্টিগ্রেশনের অ্যানসার সবসময় 1 হবে। এবার চলো আমরা কিছু প্রশ্ন সলভ করি, তাহলে শেষ করে দিব আল্লাহর রহমতে, বেশি কোনো লাগবে না। দেখো কি বলছে, হুইচ ইজ নট, আরে আল্লাহ, এই নট ফোর্ট এটা তো খুবই পেইনফুল ভাই। নট এ লিমিটেশনস অফ বোর অ্যাটমিক মডেল। তার মানে নট, এবার নট নট। আচ্ছা, মাল্টিপল লাইন্স ইন অ্যাটমিক স্পেকট্রাম, এটা ব্যাখ্যা করতে পারে না, তাহলে মানে এটা তো তার একটা লিমিটেশনস, তাহলে এটা নট যেহেতু বলছে তাহলে এটা অ্যান্সার না। তারপর জিমেন ইফেক্ট ব্যাখ্যা করতে পারে না, তার লিমিটেশনস।
হাইড্রোজেন স্পেকট্রাম কিন্তু তার লিমিটেশন আছে, সে ব্যাখ্যা করতে পারে, তাহলে এটা। তারপর বলছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটাও না। দ্যাটস ইট। সো আশা করি এটা বুঝতে পারছি এই জিনিসটা। মানে এখানে আমরা বোর পরমাণু মডেল বা বোর অ্যাটমিক মডেলের লিমিটেশনস নিয়ে কাজ করতেছি জিনিসটাকে, জাস্ট সিম্পল কাজ আর কি। হ্যাঁ, ওকে। সো এবার আমরা পরেরটাতে আসি। এটাতে কি বলছে, হাইড্রোজেন পরমাণুর তৃতীয় এবং দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রনের শক্তি একটা নির্দিষ্ট পরিমাণে দেওয়া আছে। তৃতীয় শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন আসলো, তাহলে এইবার এখানে 3, এখানে 2, এটা 3, এটা 2। ওকে, পতিত হলে যে ইলেকট্রনের শক্তি বিকরিত হয়, তাহলে এখানে এটার এনার্জি আমরা কি বলবো, এটার এনার্জি হচ্ছে E3, তার কম্পাঙ্ক হার্জ। এই ভাই একটু সাবধানে, হ্যাঁ এটা সাবধানে দেখতে হবে। হার্জ কিন্তু হচ্ছে SI একক, কিন্তু এনার্জি গুলা দেওয়া আছে কোন এককে? দেখো ভাই, এগুলা কি SI দেওয়া আছে? না ভাইয়া, এগুলা কিন্তু SI দেওয়া নাই, তাহলে এটা নট SI। তাহলে এখানে কাজ করতে হবে, SI কনভার্ট করতে হবে, SI কনভার্ট করতে হবে। তাহলে E3 E2 ইলেকট্রন বাউন্স ব্যাক করে আসবে, তাহলে এখানে এনার্জি রেডিয়েট হবে। তাহলে এই এনার্জির মানটা কত? তুমি বলবা ডেল E ইকুয়ালস টু এইচ এফ, এটাই তোমাকে চাইছে। তাহলে F ইকুয়ালস টু ডেল E, ও এটা কি লিখতেছি, ডেল E ডিভাইডেড বাই H। তাহলে ডেল E, তার মানে এই দুইটা শক্তি স্তরের শক্তির পার্থক্য। এখন কথা হচ্ছে ভাই, এটা কি দেওয়া আছে? এটা দেওয়া আছে E3, এটা দেওয়া আছে। আর এটা কি দেওয়া আছে? এটা দেওয়া আছে E2। তাহলে দুইটা শক্তি দেওয়া আছে। এবার জুল আর আর্গের মধ্যে যদি আমি সম্পর্ক দেখতে চাই, সেটা কিন্তু আমরা জানি। হ্যাঁ, এক আর্গ যদি চিন্তা করো, এক আর্গ সমান হচ্ছে 10⁻⁻7 জুল। এটা আমরা জানি। এইবার তাহলে আর্ককে জাস্ট জুলে কনভার্ট করে ফেলবো, তাহলে এখানে কি লিখবো? তাহলে এখানে লিখবো E3 - E2 ইনটু, এটা আর্গে আছে। তাহলে এবার আর্ককে জুলে কনভার্ট করার জন্য কাজ কি ভাইয়া? 10⁻⁻7 দিয়ে গুণ করে দিব। তাহলে এইখানে 10⁻⁻7 দিয়ে গুণ করে দিব, আর ডিভাইডেড বাই কি, H দিয়ে ভাগ করে দিব। তাহলে এইবার এই ভ্যালুগুলো চলো ইনপুট দেই, চলো। তাহলে E3 - E2, আর দুইটা কি 10⁻10, তাহলে E3 তাহলে হচ্ছে 5.4 ইনটু 10⁻10, ওকে, ব্র্যাকেট E3 - E2, এটাকে আবার H দিয়ে ভাগ করতে হবে কিন্তু, হ্যাঁ, সো খুব সাবধান। মাইনাস, আচ্ছা E2 হচ্ছে 2.44 ইনটু 10⁻11 ইনটু এটার সাথে আবার 10⁻7 গুণ, এবার আমি 10⁻7 গুণ করে দিব। তাহলে আমার ক্যালকুলেশন করলে অ্যান্সার আসতেছে হচ্ছে 7 পয়েন্ট সামথিং ইন্টু 10⁻16, 7 পয়েন্ট সামথিং ইন্টু 10⁻16, এটা 18, এটা 23, এটা 7 পয়েন্ট সামথিং না, তাহলে এটা এই নাম্বারটা অ্যান্সার। দ্যাটস ইট, এই যে এই নাম্বারটা অ্যান্সার। ডান, ওকে ডান। এই বাল্ব হলুদ রঙের আলো বিকিরণ ছড়ায় যার তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে ল্যাম্বডা দেওয়া আছে। এটা খুব ইজি অঙ্ক, 1 মিনিট লাগবে, 1 মিনিটও লাগবে না। তরঙ্গ দৈর্ঘ্য কত? 589 ন্যানোমিটার, তাহলে 589 ইন্টু 10⁻⁻9 মিটার। এবং নিক্ষেপিত ফোটনের শক্তি চাইছে, তাহলে তো E ইকুয়ালস টু hc বাই ল্যাম্বডা বসায় দাও। 6.626 ইন্টু 10⁻⁻34, সি এর ভ্যালু হচ্ছে 3 ইন্টু 10⁻8 ডিভাইডেড বাই ল্যাম্বডার ভ্যালু কত? ল্যাম্বডার ভ্যালু হচ্ছে 589 না, সরি বাপ, মাফ করে দাও, আমি ছোট, আমাকে মারবেন না। 589 ইন্টু 10⁻⁻9, তাহলে এখান থেকে ল্যাম্বডার ভ্যালুটা চলে আসবে। চলো ক্যালকুলেশনটা করি। ওকে, সো 6.626 ইন্টু 626 ইন্টু 10⁻⁻34 ইন্টু 3 ইন্টু 10⁻8 ডিভাইডেড বাই 589 ইন্টু 10⁻⁻9, তাহলে এটা আসতেছে হচ্ছে 3.37 ইন্টু 10⁻⁻19, যেহেতু এটা কি এনার্জি চাইছে? হ্যাঁ এনার্জি, এটা জুল। এটাকে চাইলে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে পারো। কিসে চাইছে কিছু বলছে?
ও কত জুল, তাহলে তো কনভার্ট করার দরকার নাই, শেষ। তাহলে অ্যান্সার এটাই, অ্যান্সার এইটাই 3 পয়েন্ট সামথিং ইন্টু 10⁻⁻19 জুল, দ্যাটস ইট। ওকে, সো এই হচ্ছে ক্লাস। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের লেকচারে। তো ততদিন পর্যন্ত আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।